আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আম, ইতিমধ্যে অনেকেই ক্লাসে জয়েন করেছো। তো আমরা আমাদের ক্লাসটা কন্টিনিউ করি। তো আজকে কেমিস্ট্রি দেখতে দেখতে একদম শেষ লেকচার আমরা মেইনলি পড়াশোনা করবো আজকে তড়িৎ রসায়ন নিয়ে। তড়িৎ রসায়ন মেইনলি এখানে আমরা বলে থাকি যে এটাতে ম্যাথমেটিক্যাল যে পার্ট সেটা আছে, ম্যাথস আছে অনেক। তো ম্যাথস গুলো গিয়ে ফ্যারাডের সূত্র, মানে ম্যাথসটা তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা ফ্যারাডের সূত্র দিয়ে কিছু ম্যাথ, একটা আহ ই সেল বের করার কিছু ম্যাথ, আর আরেকটা আমাদের নার্নস এর কিছু ম্যাথ। ওকে, এইটা যেমন ইম্পর্টেন্ট ম্যাথ গুলো, তার সাথে আরেকটা ছোট্ট জিনিস ইম্পর্টেন্ট, সেটা আহ ধাতুর সক্রিয়তা সিরিজ। ধাতুর সক্রিয়তা সিরিজ। ওকে, এই ধাতুর সক্রিয়তা সিরিজ প্লাস ক্যাটায়নের সিরিজটা, ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ। আসলে একটা পড়লে আরেকটা হয়ে যায়, এই জন্য আসলে দুইটাকে একসাথে লিখলাম, কারণ দুইটা ইম্পর্টেন্ট। মোটামুটি এই জিনিসটা যারা ভালো মতো বুঝতে পারবে বা জানতে পারবে, তারাই কি আসলে এই চ্যাপ্টারে যে ম্যাথ গুলো থাকবে সেগুলো খুব দ্রুত সলভ করে ফেলতে পারবে। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা এই চ্যাপ্টার থেকে বিগত বছরে যে প্রশ্নগুলোর ভিত্তিতে যদি আমরা দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে নার্নস ইকুয়েশন থেকে অত বেশি প্রশ্ন খুব একটা আসে না ভার্সিটির ক্ষেত্রে। ইএমএফ বাকিগুলা থেকে মোটামুটি অনেক প্রশ্ন আসে। তো আমরা ওয়ান বাই ওয়ান একটা একটা করে যাব। প্রথমে আমরা তড়িৎ পরিবাহিতা ও তড়িৎ রাসায়নিক যে আমাদের সারি অথবা যে সিরিজটার কথা আমরা বলেছিলাম, সেই সিরিজটা কিন্তু এখানে আমরা দেখবো আর কি। ঠিক আছে, তো প্রথমে আসি যে এখান থেকে প্রশ্ন বিগত বছরে খুব রিসেন্টলি জাহাঙ্গীরনগরে আসছে, আর রাজশাহীতে অনেক আগে আসছে। এবং তোমরা একটা জিনিস তোমাদের জেনে রাখা ভালো, যে জাহাঙ্গীরনগরে তাহলে সব জায়গা থেকে প্রশ্ন কেন আসে। তার কারণ জাহাঙ্গীরনগরে আসলে একই দিনে কিন্তু 8টা সেটে পরীক্ষা হয় আর কি, মানে 8টা ভাগে। তো দ্যাটস ওয়াই দেখা যায় যে অনেক বেশি আসা, 19, 20, 21, 22 সব জায়গা থেকে আসা। এর মানে কিন্তু এই না যে অনেক প্রশ্ন এখান থেকে দিচ্ছে। কারণ সকালের যে 8টার যারা ব্যাচ, তারা যে যে প্রশ্ন পরীক্ষা দেয়, 9টার ব্যাচ ওই প্রশ্নের পরীক্ষা দেয় না আর কি, অন্যটা দেয় আর কি, এরকম। তো এই জন্য 8টা ভাগে, বা আরো মনে হয় আমার সময়, আমি জানি না, আমার সময় 8টা ছিল, এখন কয়টা আমি জানি না, এই জন্য এত প্রশ্ন আসা। বাট এনিওয়েজ আমাদের তো সবগুলো পড়তে হবে, ইম্পর্টেন্সটা জানতে হবে। এই যে যেটার কথা বললাম সেটা তোমরা সবাই জানো, এবং এটা যারা ভালো মতো মুখস্থ রাখতে পারবে এই সিরিজটা, তাদের জন্য এই চ্যাপ্টার ডাল ভাত। ধাতুর সক্রিয়তা সিরিজের কি লেখা আছে? লিকে বা কানার, ম্যাজিক এলে যেন ফিরে, কে কে নীল, সোনা পাবে হায়, কোথাকার হাজি হাজি পিটাবে আমায়। এইখানে এই লিথিয়ামটা সব থেকে আমাদের সক্রিয় ধাতু, সক্রিয় ধাতু। ওকে, আর অরাম যেটা আছে এটা সব থেকে বেশি আমাদের নিষ্ক্রিয় ধাতু। নিষ্ক্রিয় ধাতু, নিষ্ক্রিয় ধাতু মানে এগুলো দিয়ে বিভিন্ন রকমের গহনা বানানো হয়, অর্নামেন্টস বানানো হয়, যেগুলো দিয়ে অনেক যুগের পর যুগ একই রকমই থাকবে। এখন এটা তো ধাতুর সিরিজ, তাই না? যে এরকম করে সব থেকে বেশি লিথিয়ামের আর সব থেকে কম অরামের, এইভাবে। এবার যদি উল্টাটায় আসি, যে হ্যাঁ চিন্তা করি যে ক্যাটায়নের ক্ষেত্রে সিরিজটা যদি আমরা চিন্তা করি, ক্যাটায়নের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে অরাম 3+, এটা গিয়ে ম্যাক্সিমাম সক্রিয়তা সিরিজে, আর যেটা আমাদের লিথিয়াম প্লাস, সেটা সব থেকে মিনিমাম। এর মানে কি? এর মানে অরাম যদি কখনো অরাম 3+ আকারে থাকে, তাহলে সেটা খুব দ্রুত ইলেকট্রন রিসিভ করে তাড়াতাড়ি ধাতুতে কনভার্ট হয়ে যাবে। কিন্তু লিথিয়াম প্লাস ইলেকট্রন রিসিভ করে আর লিথিয়ামে কনভার্ট হতে চায় না, কারণ এরা বেশিরভাগ সময় ক্যাটায়ন আকারে থাকতে চায়, আর এরা গিয়ে সবাই ধাতু আকারে থাকতে চায়। তার মানে যদি কখনো সামহাও এরা কোনো একটা আয়নে কনভার্ট হয়ে থাকে, তাহলে তারা ইলেকট্রন রিসিভ করে খুব দ্রুততার সাথে তারা ধাতুতে আবার কনভার্ট হয়ে যাবে। এই জন্য বলা হয় যে ধাতুর সিরিজ যেরকম, ক্যাটায়নের সিরিজটা ঠিক তার উল্টাটা। অর্থাৎ যেখানে লিথিয়াম ধাতু হিসেবে সব থেকে সক্রিয় কিন্তু ক্যাটায়ন হিসেবে সব থেকে নিষ্ক্রিয়, অরাম ধাতু হিসেবে সব থেকে নিষ্ক্রিয় কিন্তু ক্যাটায়ন হিসেবে সব থেকে সক্রিয়, উল্টা। তো এগুলো তোমরা অলরেডি পড়ে ফেলছো, এখানে সেই কথাগুলো একটু রিমাইন্ড দিয়ে রাখা। সক্রিয়তা সিরিজের যে ধাতুর অবস্থান যত উপরে, সেই ধাতুর সক্রিয়তা তত বেশি। সক্রিয়তা সিরিজের উপরের ধাতু
থাকবে হচ্ছে অ্যানোডে আর নিচের ধাতু থাকবে হচ্ছে ক্যাথোডে। এগুলো হচ্ছে শর্টকাট কিছু, তোমরা হচ্ছে আগেও হচ্ছে পড়ে ফেলছিলা। এটার উপর ভিত্তি করে কিন্তু অনেক কিছু ব্যাখ্যা করা যায়। তো এটার ব্যাখ্যাটা এরকম ছিল আর কি, যে কেন হচ্ছে সক্রিয়তা সিরিজ এরকম, কারণ উপরে যারা আছে তারা মোটামুটি হচ্ছে পানিকে রিপ্লেস করতে পারে, মানে পানি, স্টিম এবং হচ্ছে অ্যাসিড, এগুলো জায়গা থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে কারা, তার উপর ভিত্তি করে আসলে এই সিরিজটা দাঁড় করানো হয়েছে। এবং আমি যে কথাটা তোমাদেরকে একটু আগে বললাম সেটাই কিন্তু এখানে বলা আছে, যে ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ ধাতুর সক্রিয়তা সিরিজের ঠিক উল্টা। এবং এটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা আমাদের আজকের ক্লাসের জন্য। এখন আসি, ক্যাটায়নের সিরিজটা তো হচ্ছে আমরা বুঝে গেলাম যে হ্যাঁ, ক্যাটায়নের সিরিজের ক্ষেত্রে যে যত উপরে সে তত নিষ্ক্রিয়, যে যত নিচে সে তত বেশি সক্রিয়। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আসলে ক্যাটায়নের ক্ষেত্রে ক্যাথোডে, ক্যাথোডেই তো আমাদের সেই ক্যাটায়নটা যাবে, তাই না? ক্যাথোডে, ক্যাথোডে যে ক্যাটায়ন, যে ক্যাটায়ন যত নিচে সে তত দ্রুত ক্যাথোডে যাবে, ক্যাথোডে যাবে। ওকে, যে ক্যাটায়ন যত নিচে সে তত দ্রুত ক্যাথোডে যাবে। তো এবার যদি আমরা আসি অ্যানায়নের ক্ষেত্রে, অ্যানায়নের ক্ষেত্রে হচ্ছে নাসায়, অর্থাৎ নাইট্রেট, সালফেট, ক্লোরিন, ব্যাং দিয়ে কিছু নাই, আঁশ দিয়ে আয়োডিন, হাঁস দিয়ে হাইড্রোক্সিল। এখানে হচ্ছে যার মানে আমরা যদি একটু দেখি যে সিরিজটা তো আসলে এরকম যে উপর থেকে নিচে, অর্থাৎ হাইড্রোক্সিলের জারণের যে প্রবণতা সেটা সব থেকে বেশি, আর উপরে যেটা আছে তাদের আস্তে আস্তে কমতে থাকে। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের ব্যাপারটা আমরা বলে থাকি যে এই সকল অ্যানয়নের মধ্যে যার অবস্থান যত নিচে সে তত দ্রুত আসলে অ্যানোডে যাবে। তাহলে এখানে যদি আমরা লিখি যে যত নিচে সে তত দ্রুত অ্যানোডে যাবে। এখন এরকম কম্পিটিশন কেন করা হয়? এরকম কম্পিটিশন তখনই আসবে যখন একাধিক ক্যাটায়ন থাকবে অথবা একাধিক অ্যানায়ন থাকবে, যখন দুইজনের মধ্যে মারামারি লাগবে যে কে আগে যাবে, আমি আগে যাব নাকি অন্যজন আগে যাবে, এই আর কি। তো এবার হচ্ছে আমরা কিছু প্রশ্নে চলে যাই। যেমন হচ্ছে আমাদের প্রথম যেটা লেখা, চিনি ও গ্লুকোজ হলো তড়িৎ অবিশ্লেষ্য। কারণ চিনি আর গ্লুকোজ হচ্ছে আমাদের সমযোজী যৌগ, যেগুলো হচ্ছে জলীয় দ্রবণে কিন্তু তারা আয়নিত অবস্থায় থাকে না, তো তারা হচ্ছে আমাদের তড়িৎ অবিশ্লেষ্য। এরপর যদি আমরা আসি সেমিকন্ডাক্টরে কোন মৌলটি ব্যবহৃত হয়, আমরা সবাই জানি জার্মেনিয়াম, আর্সেনিক, এগুলো হচ্ছে সেমিকন্ডাক্টরে মূলত ব্যবহার হয়ে থাকে। কিছু কিছু প্রশ্ন যেগুলো হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে জেনে নিলাম আর কি। এরপর যদি আমরা আসি যে বিদ্যুৎ পরিবাহী একমাত্র অধাতু হলো, বিদ্যুৎ পরিবাহী একমাত্র অধাতু, আমরা জানি যে কার্বনের যেটা গ্রাফাইট সেটা হচ্ছে একমাত্র অধাতু যেটা কিনা বিদ্যুৎ পরিবাহিতা করে থাকে। কারণ গ্রাফাইটের মধ্যে আমাদের থাকে হচ্ছে sp2 সংকরায়ন, এবং sp2 সংকরায়নের কারণে একটা লেয়ার এবং আরেকটা লেয়ারের মাঝে কি থাকে, আমাদের ফ্রি ইলেকট্রন থাকে। এই ফ্রি ইলেকট্রন গুলা কি করতে পারে, আমাদের তড়িৎ পরিবাহিতা এখানে করতে পারে, তড়িৎ পরিবাহিতা করতে পারে। কিন্তু কিন্তু যদি এটা sp2 না হয় sp3 হইতো, যেটা ডায়মন্ডের ক্ষেত্রে হয়েছে, তখন আর এই ফ্রি ইলেকট্রনও নাই দুই লেয়ারের মাঝখানে, এবং সেখানে কোনো তড়িৎ পরিবাহিতাও নাই। তো এটা জেনে গেলাম। পরের প্রশ্ন যদি আসেন, কোনটি তড়িৎ তীব্র তড়িৎ বিশ্লেষ্য? যেটা দেখতেছি এটা হচ্ছে আমাদের সমযোজী যৌগ, এটা তো অবশ্যই না। সুক্রোজ, ইথানল, এটাও না। HF, যার বিয়োজন মাত্রা খুবই কম, বিয়োজন মাত্রা খুবই কম। তো বিয়োজন মাত্রা যদি কম হয় তাহলে তো সেটা বিয়োজিত হবে না, কিন্তু এটা হচ্ছে খুব দ্রুত বিয়োজিত হয়ে K+ আর OH- এ কনভার্ট হয়ে যাবে, তাই না? তার মানে হচ্ছে দেখা যাচ্ছে এইটা খুব তীব্র হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্য হবে। তাহলে এখানে কিন্তু আমরা অপশন দেখে দেখে বোঝার চেষ্টা করলাম যে কোনটা আসলে তীব্র হবে, কোনটা হচ্ছে মৃদু হবে। আচ্ছা, তাহলে তড়িৎ বিশ্লেষ্য কোষ নিয়ে যদি আমরা এখন দেখি, এটা ডিউতে হচ্ছে লাস্ট 15-16 সেশনে আসছিল, এরপর হচ্ছে এরকম আর আসেনি, এটা আমার সময়ে আসা। আমার সময় হচ্ছে আমি হয়তো এখান থেকে একটা প্রশ্ন পেয়েছি। আর দেখো আমাদের সময় হচ্ছে জগন্নাথও এখান থেকে প্রশ্ন আসছিল, আর এখন এগ্রিকালচার গুচ্ছতে হচ্ছে রিসেন্টলি প্রশ্ন আসা শুরু করছে এই তড়িৎ বিশ্লেষ্য কোষ থেকে। আচ্ছা, তো এটা শুরু করার আগে হচ্ছে কিছু কথাবার্তা গুলো হচ্ছে নর্মাল বেসিক, যেটা হচ্ছে তোমরা সবাই জানো, যে একটা সেলের মধ্যে হচ্ছে আমাদের একটা পাত্রের মধ্যে হচ্ছে দুইটা দণ্ড থাকবে বা দুইটা তড়িৎদ্বার থাকবে, দুইটা তড়িৎদ্বারকে একটা
ব্যাটারির সাহায্যে কানেক্টেড করা থাকবে, যার একটা প্রান্ত হচ্ছে পজিটিভ আর একটা প্রান্ত হচ্ছে নেগেটিভ। পজিটিভ যে প্রান্তটা সেখানে হচ্ছে নেগেটিভ জিনিসগুলো অ্যাট্রাক্টেড হবে, স্বাভাবিক। কোন একটা অ্যানায়ন যখন থাকবে, অ্যানায়ন তো নেগেটিভ, তাহলে নেগেটিভটা যাবে প্লাসের কাছে। আর কোন একটা জিনিস যখন পজিটিভ হয় অর্থাৎ ক্যাটায়ন, সেটা যাবে হচ্ছে নেগেটিভের কাছে, কারণ প্লাসের মাইনাসের প্রতি অ্যাট্রাকশন আর মাইনাসের প্লাসের প্রতি অ্যাট্রাকশন বিপরীত ধর্মের উপরে। তাহলে এই যে অ্যানায়ন যদি প্লাসের দিকে হচ্ছে অ্যাট্রাক্টেড হয়, তাহলে এই প্লাসটার দিকে হচ্ছে যেহেতু অ্যানায়ন যাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলে থাকি অ্যানোড, যেটা হচ্ছে পজিটিভ আমাদের একটা ইলেকট্রোড। অন দ্য আদার হ্যান্ড ক্যাটন যেহেতু হচ্ছে আমাদের এই ইলেকট্রোডে যাচ্ছে, এবং ক্যাটন যে ইলেকট্রোডে যাচ্ছে সেটাকে আমরা বলে থাকি ক্যাথোড, এবং ক্যাথোডটা হচ্ছে এখানে নেগেটিভলি চার্জড। ওকে, এখন অ্যানোডে সবসময় কি হবে আমাদের অক্সিডেশন, কেন? কারণ ওই অ্যানোডে অ্যানায়নটা যাচ্ছে, যার এক্সট্রা একটা ইলেকট্রন আছে, সেটা সে ছেড়ে দিতে চায়, যে ইলেকট্রনটা ছেড়ে দিয়ে এক্স এ কনভার্ট হয়ে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড ক্যাথোডে যেটা যাচ্ছে সেটা ক্যাটায়ন, সেই ইলেকট্রনটা রিসিভ করে সে মেটালে কনভার্ট হতে চায়। তাহলে এই জন্য একটা জিনিস সবসময় মনে রাখবা, এ যা কে বি এর কথা মানে হচ্ছে অ্যানোডে অ্যানোডে জারণ আর ক্যাথোডে বিজারণ। এটা সব সময় সত্য কথা, এখানে কোনো ভুল কথা নাই। অর্থাৎ আমি যদি হচ্ছে অ্যানোডের কথা চিন্তা করি, অ্যানোডে অলওয়েজ জারণ হবে আর ক্যাথোডে বিজারণ হবে। এবং এটা হচ্ছে সবসময় একটা মানে সব সেলের জন্য সত্যি কথা, সেটা তড়িৎ বিশ্লেষ হোক অথবা তড়িৎ রাসায়নিক কোষ হোক। আচ্ছা, এখন আমরা এই তড়িৎ বিশ্লেষ কোষের মধ্যে হচ্ছে দেখার চেষ্টা করি যে কোন ক্ষেত্রে আসলে কোনটা আসলে একটা একটা করে যায়। প্রথমে যদি আমরা একটু খেয়াল করে দেখি, এখানে আছে সোডিয়াম ক্লোরাইড লিকুইড, এখানে আছে সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস, এখানে সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস, বাট এখানে লেখা হচ্ছে ডাইলুটেড, এখানে লেখা হচ্ছে কনসেন্ট্রেটেড। অর্থাৎ ডাইলুটেড কথা মানে হচ্ছে এখানে সোডিয়াম ক্লোরাইড এই পরিমাণটা কম আর পানির পরিমাণটা হচ্ছে এখানে বেশি। এখানে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা হচ্ছে বেশি, পানির পরিমাণটা হচ্ছে এখানে তুলনামূলক কম। এবং আমরা যদি এখন দেখি যে সোডিয়াম ক্লোরাইড যখন লিকুইড, তখন এখানে দুইটা ক্যাটায়নই থাকবে, মানে একটা ক্যাটায়ন থাকবে একটা অ্যানায়ন থাকবে, একটা সোডিয়াম প্লাস আর একটা হচ্ছে সিএল মাইনাস। তাহলে এখানে খুবই সহজ, সিএল মাইনাসটা যাবে হচ্ছে আগে অ্যানোডে, তাহলে অ্যানোডে কি হবে, সিএল মাইনাস ক্লোরিন গ্যাসে কনভার্ট হবে, হাফ ক্লোরিন গ্যাস, এবং সেই ইলেকট্রনটা ছেড়ে দিবে। ওই ইলেকট্রনটা হচ্ছে সোডিয়াম পরে হচ্ছে সে ক্যাথোডে যাবে, ক্যাথোডে গিয়ে সোডিয়াম প্লাস সেই ইলেকট্রনটা হচ্ছে রিসিভ করে সে সোডিয়ামে কনভার্ট হয়ে যাবে। এই গেল হচ্ছে আমাদের এই পাশের ছবির কাজ। পরেরটার ক্ষেত্রে যদি আমরা আসি, এখানে অ্যানায়ন আছে হচ্ছে দুইটা, সিএল মাইনাসও আছে, ওএইচ মাইনাসও আছে। এখন আমরা কি জানি, আমরা জানি যে একাধিক যদি অ্যানায়ন থাকে তাহলে সেক্ষেত্রে কিছু একটা দেখতে হয় আমাদের। আবার এখানে ক্যাটায়নও দুইটা আছে, এইচ প্লাসও আছে আবার সোডিয়াম প্লাসও আছে, এখানেও তাই, সিএল মাইনাস আছে, ওএইচ মাইনাস আছে, এইচ প্লাস আছে, এনএ প্লাস আছে। এখন আমাদেরকে একটা জিনিস শিখতে হবে যে আমরা আসলে কখন কি ভাবে কি অ্যান্সার করব। তো তোমাদের সুবিধার জন্য বলে রাখি, যখন কোন একটা ক্যাটায়ন দেখবা যে একাধিক ক্যাটায়ন আছে, সেই ক্ষেত্রে দেখবা যে সিরিজ, সেক্ষেত্রে দেখবা কি সিরিজ। অর্থাৎ সিরিজের যে যত নিচে, সে তত আগে ক্যাথোডে যাবে। আর যদি একটা অ্যানায়নের ক্ষেত্রে চিন্তা করো, তাহলে সেক্ষেত্রে তুমি দেখবে যে সবসময় হচ্ছে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন, যার কনসেন্ট্রেশন যত বেশি সে তত আগে আগে হচ্ছে আমাদের অ্যানোডে যাবে। এটি হচ্ছে আসলে আমাদের মূল কথাটা। তাহলে আমরা যদি এখানে খেয়াল করে দেখি যে আমাদের এখানে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যে আমাদের অ্যানোডের যে দুইটা ক্যান্ডিডেট ছিল, যে ক্লোরিন এবং হাইড্রোক্সিল, তাদের মধ্যে আমরা কি দেখতেছি যে হাইড্রোক্সিলের পরিমাণটা হচ্ছে এখানে বেশি। কেন? কারণ পানির পরিমাণটা এখানে বেশি, তাহলে এখানে হাইড্রোক্সিলটা হচ্ছে আগে যাবে। কিন্তু এই জায়গায় যেখানে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে ঘন, তাহলে সেখানে কি আগে যাবে, সিএল মাইনাসটা হচ্ছে আগে যাবে। তাহলে মাথায় রাখলা যে একটাতে হাইড্রোক্সিল আগে যাচ্ছে, একটাতে সিএল মাইনাস আগে যাচ্ছে। এবার আসি ক্যাটায়নের ক্ষেত্রে, কিন্তু এরকম কোনো বাধ্যবাধকতা নাই। ক্যাটায়নের ক্ষেত্রে আমরা কি জানি যে সোডিয়াম প্লাস অনেক উপরে, তার অনেক নিচে হচ্ছে এইচ প্লাস। হ্যাঁ, ওই যে কে না কে ম্যাকগ্রেগর এলো, যেন ফিরে শোনা পাবে হাই, হাই মানে কি হাইড্রোজেন, ওই হাইটা কিন্তু অনেক নিচে। তাহলে এই যে হাইড্রোজেন অনেক নিচে, এইচ প্লাস অনেক উপরে, তাহলে এখানে কে যাবে, এখানেও যাবে এইচ প্লাস, এখানেও যাবে কে এইচ প্লাস, অর্থাৎ দুই জায়গায় হচ্ছে এইচ প্লাসই যাবে, এখানে কোনো কনসেন্ট্রেশনের বাধা ধরা নিয়ম নাই। তাহলে হাইড্রোক্সিল আয়নটা যখন যাবে সে কি কি তৈরি করে, সে তোমরা সবাই জানো, সে হচ্ছে তৈরি করে পানি
এবং সে মূলত তৈরি করা হচ্ছে অক্সিজেন এবং সে ইলেকট্রনটা ছেড়ে দিয়ে আসে, তাই না? এখন যদি এটাকে সমতাকরণ করো তাহলে দেখো যে 4 মোল হাইড্রোক্সিল মূলক সেখান থেকে 2 মোল পানি তৈরি করে, 1 মোল অক্সিজেন তৈরি করে, আর 4টা ইলেকট্রন সে জেনারেট করে। ওই 4টা ইলেকট্রন যদি হচ্ছে এখানে আসে তখন এখানে 4টা H প্লাস, সেই 4টা ইলেকট্রন নিয়ে সে 2 মোল হাইড্রোজেন গ্যাসে কনভার্ট হয়ে যায়। এই হচ্ছে ক্যাথোডের অ্যানোডের বিক্রিয়া, এটা হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া। অন দি আদার হ্যান্ড আমরা যদি সবার শেষেরটার জন্য আসি, সেখানে কি হয়, সেখান থেকে হচ্ছে হাফ অফ Cl2 তৈরি হচ্ছে এবং ইলেকট্রনটা বের হয়ে যাচ্ছে, এবং ওই ইলেকট্রনটা হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাফ অফ H2 সে জেনারেট করতেছে। তাহলে একটা জিনিস হচ্ছে ভাই এখানে মনে রাখলাম, অ্যানোডে ঠিক যতগুলো ইলেকট্রন কেউ যদি ছেড়ে দেয় ঠিক তার সমসংখ্যক ইলেকট্রন হচ্ছে আরেকজনকে নিতে হবে, এটি হচ্ছে ফিক্সড। একজন 2টা দিবে আরেকজন 3টা নিবে এরকম হবে না। যে 2টা নিচ্ছে তাকে 3 দ্বারা মাল্টিপ্লাই করো, আর যে 3টা নিচ্ছে তাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করো, তাহলে 2 জায়গায় 6 হয়ে গেল। অর্থাৎ এভাবে করে তোমাকে ইলেকট্রন অবশ্যই কি করতে হবে, সব জায়গায় ব্যালেন্স করে ফেলতে হবে। তাহলে আমরা কিন্তু সেটাই করলাম, যে এখানে দেখতেছি 4টা ইলেকট্রন হলে এই জন্য আমি 4 দিয়ে করে দিছি, আর এখানে দেখতেছি আমি শুরুতে এটাকে হাফ লিখছি, মানে একটা ইলেকট্রন বেরোচ্ছে এরকম বুঝাচ্ছে, তাহলে আমি এখানেও একটা ইলেকট্রনই লিখবো। যদি তুমি এখানে 2Cl মাইনাস দিয়ে Cl2 আর 2e লিখতা, তাহলে আমি এখানেও 2H প্লাস আর 2e দিয়ে এখানে 1 মোল H2 লিখতাম, মানে সবাইকে 2 দ্বারা মাল্টিপ্লাই করতাম, বাট করি নাই আর কি। আমি এটা বোঝানোর জন্য এখানে যতগুলো ইলেকট্রন ছাড়বে এখানে ঠিক ততগুলো ইলেকট্রন নিবে, এইটাই হচ্ছে মূল কথা। তোমাদের সুবিধার জন্য হচ্ছে এখানে অনেকগুলো করে দেওয়া আছে, যেমন সোডিয়াম ক্লোরাইড গলিতের জন্য হচ্ছে করে দেওয়া আছে, লেড ক্লোরাইডের জন্য সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম আয়োডাইড, এবং এখানে থিমটা ওই একই রকমই যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম, যে ক্যাটায়নের ক্ষেত্রে হচ্ছে দেখতে হবে সিরিজ এবং অ্যানায়নের ক্ষেত্রে দেখতে হবে ঘনমাত্রা। তারপর এখানেও দেখো, এখানে ঘনমাত্রা থেকে হচ্ছে সব থেকে বেশি যেটা মাথায় আসছে যে আমাদের OH মাইনাস তো হচ্ছে সব থেকে বেশি আচ্ছা আগে যাবে, বাকি যারা আছে সালফেট, নাইট্রেটস, হ্যাঁ, তারপর ব্রোমাইড, এরা কিন্তু কেউই হচ্ছে যাচ্ছে না। এবং ব্রোমিডের ক্ষেত্রে হচ্ছে দেখো এখানে ব্রোমিনটা কিন্তু হচ্ছে যাচ্ছে আগে, তার কারণ হচ্ছে ব্রোমিনের পরিমাণটা হচ্ছে এখানে আমাদের বেশি আছে। তো এখানে কিছু কিছু করে দেওয়া আছে তোমাদের জন্য, যাতে তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করে নিতে পারো। এবার হচ্ছে তোমাদের জন্য একটা পোল কোয়েশ্চেন, সেখানে কি লেখা আছে, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয় না? তো তোমরা হচ্ছে এখানে যেটা মাথায় রাখো, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ বলতে এখানে ব্রাইনের দ্রবণ বোঝানো হয়েছে, ব্রাইন। আর ব্রাইনের দ্রবণ মানে হচ্ছে কি, যেটা হচ্ছে ঘন ঘন একটা দ্রবণ। ওকে, তো আমি পোলটা হচ্ছে তোমাদের জন্য হচ্ছে লঞ্চ করে দিচ্ছি, তোমরা হচ্ছে সবাই পার্টিসিপেট করো এটাতে। দেখো চেষ্টা করো সবাই। এবং এই প্রশ্নটা হচ্ছে ভাইয়ার সময় হচ্ছে অ্যাডমিশনে আসছিল, মানে আমার পরীক্ষার প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা ছিল। বেশিক্ষণ সময় নেওয়া যাবে না, খুব দ্রুততার সাথে হচ্ছে সলভ করো। ওকে, আমি হচ্ছে লঞ্চ পোলটা হচ্ছে অফ করে দিচ্ছি। আচ্ছা, তো এখানে যদি আমরা একটু লিডার বোর্ডে দেখি, সবার আগে হচ্ছে এখানে উত্তর দিয়েছে হচ্ছে সামিরা, সামিরাকে হচ্ছে ধন্যবাদ, এবং খুব দ্রুততার সাথে। তার মানে হচ্ছে সামিরা মনে হয় আগে এই প্রশ্নটা হচ্ছে দেখেছে বা সলভ করছে খুব দ্রুত, তারপর হচ্ছে অর্ণি। আর বাকি যারা দিয়েছো একটু ভুল করেছো, তো আই হোপ সো পরের প্রশ্ন হচ্ছে তোমরা খুব দ্রুততার সাথে হচ্ছে এটা অ্যান্সার করতে পারবে। আচ্ছা, যারা ভুল করছো, যেহেতু অনেকে ভুল করছো, তো তাদেরকে একটু ঠিক করে দেই কেন হচ্ছে এখানে অ্যান্সার এগুলো বাকিগুলো হয়নি। দেখো, ব্রাইনের দ্রবণ আমরা যেটা বলি যে আমাদের কাছে আছে সোডিয়াম প্লাস এবং H প্লাস, বাট আমরা কি বলতেছি যাবে হচ্ছে H প্লাস, তাহলে H প্লাসটা গেলে সেখান থেকে কি জেনারেট হয়, H2। আমাদের কাছে অ্যানায়ন হিসেবে আছে
OH মাইনাস এবং Cl মাইনাস। তো আমরা কি জানি এখানে Cl মাইনাসটা যাবে, তাহলে Cl মাইনাসটা গেলে কি তৈরি হবে, Cl2। বাদ রয়ে গেল কি সোডিয়াম প্লাস আর OH মাইনাস। এরা দুইজন দ্রবণের মধ্যে না বসে থেকে তারা একসাথে মিশে যাবে আর কি। তারা একসাথে মিশে বলবো যে ঠিক আছে আসো আমরা একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করি সোডিয়াম হাইড্রোক্সাইডের। ঠিক আছে, তার মানে এটাও তৈরি হইতে পারে, এটাও তৈরি হইতে পারে, এটাও তৈরি হইতে পারে, কিন্তু কখনোই সোডিয়াম তৈরি হইতে পারে না। কারণ ওই যে বললাম যে সোডিয়াম তো হচ্ছে যোজন যোজন উপরে, আর যে যত উপরে সিরিজে সে তত ধীরে যাবে, এবং যেহেতু H প্লাসটা হচ্ছে অনেক নিচে সিরিজের এবং সে তত অনেক বেশি সক্রিয়, সে H প্লাস থেকে দ্রুত H2 তে কনভার্ট হতে চায়। তো দ্যাটস ওয়াই সোডিয়াম প্লাসটা কখনোই সোডিয়ামে কনভার্ট হবে না এখানে। দ্যাটস ওয়াই অ্যানসারটা হচ্ছে এ। আচ্ছা, এরপর আমরা আসি যদি আমাদের ফ্যারাডের সূত্র এবং তুল্যাঙ্ক নিয়ে। তো এখানে প্রশ্নগুলো হচ্ছে অনেক আসে, তাহলে সেটা দেখে আমরা দেখি। তো আমরা এই কনসেপ্ট হচ্ছে পড়ার আগে জাস্ট দেখি আমাদের ফ্যারাডের সূত্রটা কি ছিল। ফ্যারাডের সূত্র খুবই সহজ, W equals to MIT by EF। এটা হচ্ছে আমাদের সেই ডাব্লু সূত্র, তাই না? এখন এই সূত্রটার মধ্যে যদি আমরা খেয়াল করে দেখি যে আমরা W বাই M ইকুয়ালস টু কি লিখতে পারি, IT বাই EF। তাহলে এখান থেকে আমরা W বাই M কে লিখতে চাচ্ছি মোল, অর্থাৎ এই যে মোল, মোল কি হচ্ছে, মোল ইকুয়ালস টু IT বাই EF, অথবা এটাকে লেখা যায় Q বাই EF আকারে। এই দুইটার যে কোনো একটা আকারে লেখা যায়। এখন খেয়াল রাখো ভাই, অনেকে হচ্ছে এখানে ইটাকে এন দ্বারা লিখো, মানে এখানে লিখো W equals to MIT বাই NF। NF কখনোই লিখবা না ভাই, ই লিখবা। ই দ্বারা বোঝানো হচ্ছে কোন একটা ধাতুর এক মোলে কনভার্ট হতে গেলে কয়টা ইলেকট্রন হচ্ছে এখানে আদান প্রদান করা লাগে, এটাই হচ্ছে কি ই, অর্থাৎ এক্সচেঞ্জ, আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। তাহলে সেটা হচ্ছে আমরা ইতে সবসময় এই ভ্যালুটা বসাবো। আর এন দ্বারা আমি এখানে সবসময় বুঝাই মোল সংখ্যা। তো এই জন্য মোলটাকে মোলের জায়গায় এন রাখবা, আর যেটা এক্সচেঞ্জ ইলেকট্রন নাম্বার অর্থাৎ ইলেকট্রন সংখ্যা আদান প্রদান যে সংখ্যাটা সেটাকে তোমরা ই দ্বারাই লিখবা। তো এখন দেখো এই যে আমরা ওইটাই লিখতেছি, যে তাহলে কিউটাকে কি লেখা যায় আইটি, আবার কিউটাকে কি লেখা যায় NEF। এখন এই এনটাকে W বাই M আকারে লেখা যায় ভরের সূত্রেও, এনটাকে সংখ্যার আকারেও লেখা যায় N বাই N এ, আবার এনটাকেও V ইন্টু S অর্থাৎ ঘনমাত্রা ইন্টু আয়তন এই ফর্মুলাতেও লেখা যায়। তাহলে এই জন্য এনটাকে যেই ফর্মুলা আমাদের যেভাবে করে দরকার সেভাবে করে আমরা কি বের করতে পারবো, চার্জ বের করতে পারবো, অর্থাৎ আমাদের কতটুকু চার্জ হচ্ছে ব্যবহার করা হচ্ছে সেটা আমরা বের করতে পারবো। তো এখন দেখো যে আমাদের প্রথম প্রশ্ন যেটা বলছে, যে বলছে কি ক্যাথোডে 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হবে। খুবই সহজ, বিদ্যুৎ প্রয়োজনের জন্য আমরা কি বলছি, কিউ ইকুয়ালস টু কি আমাদের এন ই এফ, এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এন হচ্ছে কত মোল, 1 মোল, ইনটু ই কত, দেখো এইচ প্লাস, এইচ প্লাস মানে কি সে এইচ প্লাস থেকে এইচ তে কনভার্ট হবে, তাই না? তাহলে 2H প্লাস যখন দুইটা ইলেকট্রন নিবে সে এইচ তে কনভার্ট হবে, তার মানে ই এর ভ্যালুটা হচ্ছে এখানে 2। আর এফ এর জায়গায় কি লিখবো, এফ ই লিখবো, কারণ ফ্যারাডেতে চাইছে। তাহলে অ্যান্সার হচ্ছে কত, 2 ফ্যারাডে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বারটা। কত সহজ, বা মুখে মুখে করা যায় যে যতগুলো ইলেকট্রন তত ফ্যারাডে দিলে 1 মোল জমবে। এটা হচ্ছে সব থেকে সহজ ভাবে আমরা উদাহরণটাকে মনে রাখতে পারি। 2 নাম্বার, 1 ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা কোনো ধাতুর আয়ন ক্যাথোডে অধিক পরিমাণে সঞ্চিত হবে। অর্থাৎ আমি বিদ্যুৎ দিব 1 ফ্যারাডে, কিন্তু অধিক পরিমাণে জমা হবে কোথায়? তাহলে দেখো আমরা যদি একটা ফর্মুলার দিকে তাকাই, W ইকুয়ালস টু আমরা কি জানি, M বাই কিউ ই ইন্টু এফ। এখন আমি কি বলে দিছি, আমি বলে দিচ্ছি এই যে কিউ এর যে ভ্যালুটা অর্থাৎ চার্জ সেটা হবে আমাদের 1 ফ্যারাডে, আর নিচে হবে কি ই ইন্টু ফ্যারাডে। তাহলে এই ফ্যারাডে আর ফ্যারাডে কি কাটাকাটি চলে গেলে আমাদের ভ্যালুটা কি দাঁড়াইলো, এম বাই ই, তাই না? তাহলে যার এম বাই ই যত বড় হবে তার ডাব্লুর মানও কি হবে, তত বড় হবে। সহজ কথা। তাহলে আমরা এম বাই ই বের করি। জিঙ্কের জন্য কত, 65.4 ডিভাইডেড বাই 2। কেন 2 লিখলাম, কারণ জিঙ্কটা থাকে হচ্ছে 2 প্লাস আকারে, তার মানে তার দুইটা ইলেকট্রন লাগে, এই জন্য 2 দিয়ে ভাগ করা। অ্যালুমিনিয়াম থাকে হচ্ছে 3 প্লাস আকারে, যদি সে আয়ন আকারে থাকে, তারপর যদি সে ধাতুতে কনভার্ট হতে যায়। তাহলে অ্যালুমিনিয়ামের আণবিক ভর হচ্ছে কত, 27/3। পটাশিয়ামের হচ্ছে প্লাস আকারে থাকে, অর্থাৎ 39.1/1। ক্যালসিয়াম থাকে হচ্ছে 2 প্লাস আকারে, তাহলে ক্যালসিয়ামের ভর হচ্ছে গিয়ে পারমাণবিক ভর হচ্ছে 40/2। তাহলে আমরা যদি এখন ভ্যালুগুলো দেখি এখানে কত হবে, এটা হচ্ছে ধরো 65, তো 32 দুগুণ 64, তাহলে 32.7। হ্যাঁ, এটা হবে গিয়ে 9।
এটা হচ্ছে গিয়ে 39.1, এটা হচ্ছে গিয়ে 20। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি কোথায় আছে? সি নাম্বার। তার মানে কম পরিমাণ চার্জ দিয়ে, অর্থাৎ 1 ফ্যারাডের চার্জ দিয়েই পটাশিয়ামের এখানে সব থেকে বেশি ভর সঞ্চয় করা যাবে, বাট এদের ক্ষেত্রে হচ্ছে আরো কম পরিমাণ ভর হচ্ছে সেখানে সঞ্চিত হবে। মানে এটার জন্য হচ্ছে 32 গ্রাম, এটার জন্য 9 গ্রাম, আর এটার জন্য হচ্ছে 20 গ্রাম। থার্ড প্রশ্ন, 5 এম্পিয়ার বিদ্যুৎ 30 সেকেন্ড সময় ধরে একটি ইলেকট্রোডে প্রবাহিত করলে প্রবাহিত বিদ্যুতের চার্জ কত? খুবই সহজ, কিউ ইকুয়ালস টু হচ্ছে আমাদের আইটি। তাহলে আই এর ভ্যালুটা হচ্ছে এখানে 5 এম্পিয়ার, টি এর ভ্যালুটা হচ্ছে এখানে আমাদের 30 সেকেন্ড। তাহলে 3 5 15 150 কুলম্ব চার্জ হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের সি নাম্বার, 150 কুলম্ব। ওকে, তো এর থেকে সহজ জিনিস হচ্ছে দুনিয়াতে আর নাই। হ্যাঁ, তো খুব ইজিলি কিন্তু আমরা বুঝে ফেলতে পারলাম যে এখানে আমাদের 5 এম্পিয়ার 30 সেকেন্ড। মাথায় রেখো যে এই সকল ফর্মুলার ক্ষেত্রে টি এর মানটা থাকবে অলওয়েজ সেকেন্ডে, মানে টাইমটা থাকবে অলওয়েজ সেকেন্ড ইউনিটে, এবং যেই আইটা তোমরা নিচ্ছ সেটা থাকবে অ্যাম্পিয়ারে, তাহলেই সেখানে কিউ এর ভ্যালুটা থাকবে কুলম্বে। তারপর যদি আমরা আসি যে এখানে সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে 60 মিনিট 5 এম্পিয়ার তড়িৎ চালনা করা হলে ক্যাথোডে কত গ্রাম সিলভার জমা হবে? হ্যাঁ, খুবই সহজ, কিন্তু ওই যে ক্যালকুলেটিভ ডাব্লিউ ইকুয়ালস টু এম আই টি বাই ই এফ। তাহলে এম এর ভ্যালুটা হচ্ছে কত? 107.8 ইন্টু আই এর ভ্যালুটা কত? 5, টি এর ভ্যালুটা কত? 60 মিনিট বলছে, তাই না? মিনিট, খেয়াল করে দেখো, তাহলে 60 ইন্টু 60, কারণ আমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে তাকে। ই এর ভ্যালুটা কত? সিলভার নাইট্রেটে সিলভার থাকে প্লাস আকারে, অর্থাৎ এখানে তার ইলেকট্রন আদান প্রদান হবে একটা। আর এফ এর ভ্যালুটা হচ্ছে 96,500। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি 0 0 0 0 কাটাকাটি করলাম। হ্যাঁ, তারপর হচ্ছে ধরো এখান থেকে যদি হচ্ছে আমরা কি করা যায়, ধরো 107কে আমরা যদি হচ্ছে 965 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করি, মোটামুটি ভ্যালুটা কি হবে? 9 ঘরে কিছু একটা হবে, তাই না? 9 9 100 900 আর 7 9 63 মানে 65, মানে কাছাকাছি কিছু একটা ভ্যালু হবে। ঠিক আছে, তাহলে উপরে হচ্ছে 5 6 30 আর নিচে হচ্ছে আমাদের আর 9, আচ্ছা না 5 6 30 না তো, 5 ইন্টু 6 ইন্টু 6 অর্থাৎ 30 ইন্টু আরো একটা ভ্যালু আছে 6, মানে 180। তাহলে উপরে হচ্ছে 180 ডিভাইড বাই 9, তাহলে কাটাকাটি করলে হয় 20। তার মানে এটার অ্যান্সারটা মোস্ট প্রবাবলি কাছাকাছি কার হবে? 20 এর হবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের সি নাম্বারটা 20.145। ওকে, তাহলে একটু সময় লাগলো, বাট আমরা ধীরে ধীরে এটাকে উত্তর করতে পারলাম আর কি। নেক্সট কোয়েশ্চেন আসি, একই প্রশ্ন ধাঁচের, বাট এখানে ভ্যালুগুলো হচ্ছে আরো আই সুদিং করে রাখা আর কি, যে এত অ্যাম্পিয়ার করে রাখলে ক্যাথোডে কত গ্রাম কপার জমা হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো, যে একই ডাব্লিউ ইকুয়ালস টু এম, আমি এবার সূত্রটা লিখতেছি, সরাসরি ভরটা লিখতেছি। তাহলে যেহেতু বলছে কপার কতটুকু জমা হবে, তাহলে ভ্যালুটা বলবে শুধু কপারে 63.5, এম লিখলাম। আই এর ভ্যালুটা হচ্ছে 9.65, আই টি এর ভ্যালুটা হচ্ছে কত? 4000 সেকেন্ড, 4000। এম আই টি বাই ই এফ, ই এর ভ্যালুটা কত? 2, আর এফ এর ভ্যালুটা হচ্ছে 96,500। 2 কেন? কারণ কপারটা কিন্তু কপার 2 প্লাস আকারে থাকে, অর্থাৎ তার দুইটা ইলেকট্রন লাগবে যদি সে কপারে কনভার্ট হতে চায়, তাই না? দ্যাটস ওয়াই আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2। তাহলে এখন দেখো 9.65 কে যদি এটা দিয়ে কাটাকাটি করি, তাহলে হচ্ছে আমাদের ভ্যালুটা আসবে 10,000। ওকে, আর 10,000 কে যদি হচ্ছে আমি 4,000 দিয়ে কাটাকাটি করি, তাহলে হচ্ছে আমার এখানে হচ্ছে উপরে আসবে হচ্ছে ধরো 4, আর নিচে আসবে হচ্ছে আমাদের 10, তাই না? 3টে শূন্য কাটাকাটি করলে। এখন আসো 2 কে যদি 4 দিয়ে কাটাকাটি করি, তাহলে আসবে 2, আর 10 কে যদি আমি 63 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে 6.35। তাহলে 6.35 ইন্টু 2 মানে হচ্ছে কত? ডাবল, মানে 12.7। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের সি নাম্বারটা। ওকে, এখানে ব্যাপারগুলো ছাড়া সহজে কাটাকাটি করা যায়, এরকম করে ভ্যালুগুলো দেওয়া আছে। তো দ্যাটস আমরা অ্যান্সারটা খুব সহজে পেয়ে গেলাম। থার্ড প্রশ্ন, যে 13.5 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা করতে প্রয়োজনীয় চার্জ। দেখো একটা অ্যালুমিনিয়ামের আমরা কি জানি 27 গ্রাম, তাই না? মানে তার আণবিক ভর, যেটাকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে 1 মোল। আচ্ছা, এখন অ্যালুমিনিয়াম প্লাসটা থাকে কিভাবে? 3 প্লাস আকারে, যেখান থেকে সে 3টে ইলেকট্রন নিয়ে সে কিসে কনভার্ট হয়? অ্যালুমিনিয়ামে কনভার্ট হয়। তাহলে খুব সহজে বুঝতে পারতেছি যে যদি হচ্ছে আমরা তার 27 গ্রাম যদি জমাইতে চাই, তাহলে আমার লাগবে হচ্ছে 3 ফ্যারাডে। যত ইলেকট্রন তত ফ্যারাডে দিয়ে কত মোল উৎপন্ন হবে? 1 মোল উৎপন্ন হবে। তাহলে 27 গ্রামের জন্য লাগবে 3 ফ্যারাডে,
তাহলে 13.5 গ্রাম মানে 27-এর অর্ধেক। তাহলে 27-এর অর্ধেক যদি জমাইতে চাই তাহলে 3-এরও ঠিক অর্ধেক পরিমাণ লাগবে, অর্থাৎ অ্যান্সারটা হবে বি নাম্বারটা। 1.5 ফ্যারাডে যদি হচ্ছে আমি চার্জ দিই তাহলে হচ্ছে আমার এতটুকু হচ্ছে সেখানে জমা হবে। এটাকে মুখে মুখে করা যায়, অথবা চাইলে এই W=MIT ফর্ম দিয়েও করা যায়। তোমার যেটা ভালো লাগে সেভাবে করে করলেই তুমি হচ্ছে অ্যান্সারটা করে ফেলতে পারবা। দেখো আমি যদি ফর্মুলা দিয়ে করি, ফর্মুলা খুবই সহজ। Q=, কি পড়েছিলাম, IT/EF, সরি আমাদের W=IT/EF। তাহলে এটা হচ্ছে Q= আমাদের একটু মুছি এটাকে, Q= হচ্ছে আমাদের NEF। এনটা হচ্ছে 13.5/27, ইটা হচ্ছে আমাদের এখানে 3, আর এফটা তো এফ এর মতোই। তাহলে হচ্ছে আমাদের 13.5-কে 27 দ্বারা কাটাকাটি করলে হয় 2, 2-কে 3 দ্বারা কাটাকাটি করলে হয় 1.5, তাহলে 1.5 ফ্যারাডে। তাহলে দেখো ক্যালকুলেশন করেও কিন্তু হচ্ছে আমরা বের করতে পারি, আবার মুখে মুখে কিন্তু আমরা করতে পারি। যেভাবে তাড়াতাড়ি হয় সেটাই হচ্ছে আমাদের নিয়ম। আচ্ছা, এখন তোমাদের জন্য একটা পোল কোশ্চেন, সেটা হচ্ছে খুব দ্রুততার সাথে দিয়ে দিবা। কপার সালফেট দ্রবণে 1 ফ্যারাডে বিদ্যুৎ চার্জ করলে কত মোল কপার জমা হবে? বলে রাখা ভালো, কপার সালফেটে কিন্তু কপারটা থাকে কি আকারে? কপার 2+ আকারে থাকে। ওকে, তাহলে তোমাদের জন্য হচ্ছে পোলটা আমি লঞ্চ করে দিচ্ছি। তোমাদের স্ক্রিনে আছে পোল, দ্রুত হচ্ছে একটা অ্যান্সার করে দাও। এটা খুবই সহজ, এটা করতে 20 সেকেন্ডের বেশি সময় লাগবে না, আমি 20 সেকেন্ডই সময় দিচ্ছি। ওকে, পোলটা আমি অফ করে দিচ্ছি। তো এখন দেখি এই পোলে হচ্ছে ওকে, লিডার বোর্ডে হচ্ছে এইবার হচ্ছে সামিরা এবং অর্নি আছে। হ্যাঁ, সামিরা খুব খুব দ্রুত হচ্ছে অ্যান্সার দিয়ে দিয়েছে। অর্নি হচ্ছে এখানে 23 সেকেন্ড হচ্ছে সময় নিয়েছে। 23 সেকেন্ড এটা খুবই স্ট্যান্ডার্ড একটা সময় আসলে এই ম্যাথটার জন্য, মানে 23 সেকেন্ডের মধ্যে সবকিছু সলভ করে ফেলা আর কি। বাট অনেকে হচ্ছে কিন্তু ভুল করতেছো। হ্যাঁ, যেমন সাফি, সুমনা, মানে দ্রুততার সাথে করতে গিয়ে কিন্তু ভুল করতেছো, তাহলে কিন্তু নেগেটিভ মার্কিং। কারণ ধরো এরকম টাইপের প্রশ্ন ভুল হইলে মানে কি, 1 নাম্বার তো পেলেই না, এবং ভালো নাম্বার থেকে 0.25 হচ্ছে আরো চলে গেল, মানে 1.25 চলে গেছে আর কি। তো একটু সাবধানে হচ্ছে কি এগুলো হচ্ছে একটু ডিল করিও। ওকে, তারপরে দেখি যে কেন অ্যান্সারটা হচ্ছে এখানে আমাদের এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। খুবই সহজ, কারণ ক্যাটায়ন যেহেতু, তাহলে সে যাবে কোথায়? সে যাবে হচ্ছে ক্যাথোড। এটা সহজ কথা, মানে এটার ব্যতি রেখে তো আর কিছু হবে না। এবং আমাদের কত মোল তৈরি হবে সেটা হচ্ছে আমরা খুব সহজে বলতে পারতেছি। আমরা জানি কি যে আমাদের N=Q/EF, এটা আমরা জানি, তাই না? তাহলে আমাদের বলছে কি কতটুকু চার্জ দিছে? 1 ফ্যারাডে চার্জ। তাহলে আমরা লিখলাম হচ্ছে 1 ফ্যারাডে। ই কত? কপার 2+ এর জন্য ইলেকট্রন আদান প্রদান হয় 2টা, আর এখানে এফ এর জায়গায় রাখলাম। তাহলে এফ আর এফ কাটাকাটি গেল, তাহলে আমাদের কত আসলো? হাফ মোল। হাফ মোল মানে 0.5 মোল, এই যে এ। তাহলে আমাদের হাফ মোল এট ক্যাথোড। খুবই সহজ। আচ্ছা, এরপর যদি আমরা আসি আমাদের লবণ সেতু, তড়িৎ রাসায়নিক কোষ এবং ইলেকট্রোপ্লেটিং দিয়ে, এখানে কিছু কথাবার্তা বলা আছে। যেমন তড়িৎ রাসায়নিক কোষে ই সেলের মানটা যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে স্বতঃস্ফূর্ত থাকবে কোষটা, অর্থাৎ কোনো কিছু বাইরের এনার্জি লাগবে না এই বিক্রিয়াটা ঘটানোর জন্য। আর যদি নেগেটিভ হয় তাহলে সেটা অস্বতঃস্ফূর্ত হবে। অর্ধকোষ বলতে বোঝায় যে অর্ধকোষ হচ্ছে কি আমাদের, যেমন এরকম একটা সেল যখন থাকে তখন এটা হচ্ছে একটা অর্ধকোষ, এটা হচ্ছে আরেকটা অর্ধকোষ। একটা অর্ধকোষ হচ্ছে জারণ হবে, আরেকটা অর্ধকোষ হচ্ছে বিজারণ হবে। দুইটা অর্ধকোষ একসাথে মিলে পরিপূর্ণ আমার তড়িৎ রাসায়নিক যে কোষ সেটা হচ্ছে তৈরি হবে। এই জন্য একটাকে বলা হয় অ্যানোড অর্ধকোষ, একটা হচ্ছে ক্যাথোড অর্ধকোষ। অ্যানোডে আমি কি বলছিলাম যে অলওয়েজ কি হবে? জারণ। ক্যাথোডে অলওয়েজ কি হবে? বিজারণ। এবং যেহেতু একটা দণ্ডে হচ্ছে পজিটিভ বেড়ে যেতে থাকে, নেগেটিভ বেড়ে যেতে থাকে, এবং এই
ভোল্টেজটা যখন মানে এক জায়গায় পজিটিভ আয়ন বেড়ে যাও, আরেক জায়গায় নেগেটিভ আয়ন বেড়ে যাও, তখন যেটা হয় যে এখানে একটা তরল সংযোগ বিভব তৈরি হয়, যার কারণে অনেক ভোল্টেজ নষ্ট হয়। এই জন্য আমরা কি ইউজ করি? সল্ট ব্রিজ ইউজ করি। যে সল্ট ব্রিজ ইউজ করলে আসলে সে দুই জায়গার আয়নের ভারসাম্য রাখে, যে জায়গায় প্লাস বেড়ে যাচ্ছে সে জায়গায় মাইনাস ঢেলে দেয়, আর যে জায়গায় মাইনাস বেড়ে যাচ্ছে সে জায়গায় প্লাস ঢেলে দেয়, যাতে নিউট্রাল হয়ে যায় এই জায়গাগুলো। আচ্ছা, এখন ইলেকট্রোপ্লেটিং এর সংজ্ঞা কি জানি আমরা সবাই? মোটামুটি এই কনসেপ্টের সাথে পরিচিত আছি যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে কোনো ধাতুর ওপর অপর একটি ধাতুর পাতলা আবরণ দেওয়াকে আমরা তড়িৎ প্রলেপন বলি। প্রলেপন এবং তড়িৎ কেন বলি? কারণ এখানে ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করা হয়, দ্যাটস আমরা তড়িৎ প্রলেপন বলে থাকি। যেমন সিটি গোল্ড, সিলভারের উপর গোল্ডের প্রলেপন দিয়ে থাকা, এটা কিন্তু একটা খুব বাস্তব একটা উদাহরণ, যেটাতে করা হয় কি মানে একটু মানে যেটা বানানো হচ্ছে সিটি গোল্ড, সেই অর্নামেন্টটা অনেক বেশি স্থায়ী হয়, দেখতে চাকচিক্য হয়, সুন্দর হয় এবং সাশ্রয়ী হয়। এখন প্রক্রিয়ার বর্ণনা কিভাবে করা হয়, যে এক প্রকোষ্ঠ বিশিষ্ট জায়গার মধ্যে এই প্রলেপনটি করা হয়। এক্ষেত্রে দেখো, খেয়াল করে রেখো এই জিনিসটা, যে ধাতুর প্রলেপ দিতে হয় সেই ধাতুকে অ্যানোড, আর যে ধাতুর উপর প্রলেপ দিতে হবে তাকে ক্যাথোড। অর্থাৎ সিটি গোল্ডের ক্ষেত্রে গোল্ডটা কি আমাদের অ্যানোড, অ্যানোডের মধ্যে গোল্ডের বারটা দিয়ে রাখতে হবে, আর ক্যাথোড যেটা আছে সেখানে রাখতে হবে কি আমাদের ওই যে সিলভারটা, যার উপর আমি এই প্রলেপটা দিতে চাচ্ছি। তো এখন এই সকল ক্ষেত্রে কোন ধাতু ইউজ করা হয়? নিকেল এবং ক্রোমিয়াম সচরাচর নরমালি ইউজ করা হয়, বাট অন্য কোনো প্রলেপন দিতে গেলে আরো অন্যান্য প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। তো এই ক্ষেত্রে কোন ধাতু ব্যবহার করা হয়? নিকেল এবং ক্রোমিয়াম। প্রয়োগ কি? বাতাসের অক্সিজেন বা জলীয় বাষ্পের সাথে ক্রিয়াশীল ধাতু তৈরির সামগ্রী সস্তা ও ক্ষয়যোগ্য ধাতুর উপর ইলেকট্রোপ্লেটিং করা হয়। ইলেকট্রোপ্লেটিংয়ের উদ্দেশ্য কি? মরিচা বা ক্ষয়রোধ করা, উজ্জ্বল বা সৌন্দর্য বাড়ানো এবং স্থায়িত্ব বৃদ্ধি করা। কারণ স্বাভাবিক যে আমরা যদি এটার উপরে কোনো একটা ভালো ধাতুর প্রলেপন দিয়ে দিতে পারি, তাহলে তো সেই ধাতুটা নিষ্ক্রিয় থাকবে, আর কোনো ধাতু যদি নিষ্ক্রিয় হয়ে যায় তখন তো সেটা ক্ষয় হবে খুব ধীরে ধীরে। তো দ্যাটস ওয়াই এটার স্থায়িত্বটাও বাড়ে। এখন আসি যে আমাদের অর্ধকোষে আমরা অনেক রকমের অর্ধকোষ আছে, যেমন ধাতব আয়ন অর্ধকোষ। যেমন ধরো জিঙ্ক ধাতু এবং তার দাগটা ধাতব আয়ন। এরপর হতে পারে ধাতু এবং ধাতুর অদ্রবণীয় লবণ। দেখো এখানে যেমন মার্কিউরাস ক্লোরাইড একটা অদ্রবণীয় লবণ, এবং তার সাথে মার্কারি, এটা একটা ধাতু এবং তার সাথে একটা অদ্রবণীয় লবণের অর্ধকোষও হইতে পারে। তারপর হতে পারে জারণ বিজারণ অর্ধকোষ। যেমন এখানে Fe2+ থেকে Fe3+ এখানে জারণ হচ্ছে, আবার যদি উল্টাটা ঘটে Fe3+ থেকে Fe2+, এটা বিজারণ ঘটবে। অর্থাৎ এমন একটা অর্ধকোষ যেখানে এই বিক্রিয়াগুলো একটা জারণ বিজারণ বিক্রিয়াকে রিপ্রেজেন্ট করে। এছাড়া হতে পারে গ্যাস অর্ধকোষ, সেখানে গ্যাস ইউজ করা হবে, যেমন গ্যাসের সাথে গ্যাসটা কিসে কনভার্ট হয়? একটা আয়নে, সেই আয়নের অর্ধকোষ। আবার হইতে পারে কি ধাতুর অ্যামালগাম এবং ধাতুর আয়ন। কোনো কিছুর অ্যামালগাম মানে কিন্তু তোমাদেরকে আমি আগে পড়াইছিলাম কিন্তু, যে সংকর ধাতু মানে এখানে মার্কারির একটা প্রলেপ থাকবে, পারদের প্রলেপ, তাই না? তাহলে সোডিয়াম অ্যামালগাম মানে সোডিয়ামের সাথে মার্কারি মিশা থাকবে, এবং ওই যে ধাতু যেটা আছে তার একটা অর্ধকোষ তৈরি হতে পারে। এবং এগুলো যদি আমরা কিছু ছবি দেখি যে এগুলো বাস্তবে দেখতে কেমন, যেমন ধরো সব থেকে বহুল প্রচলিত মোস্ট পপুলার কিন্তু আমরা এটাই পড়ি, যেটা আমরা এখন দেখতেছি যে ধাতব আয়ন। একটা ধাতু ইউজ করা হয় ভিতরে, আর তার বাইরে ধাতব আয়ন, অর্থাৎ জিঙ্কের ধরো কোন একটা দ্রবণ, জিঙ্ক সালফেট, জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক নাইট্রেট, কিছু একটা ইউজ করা হয়। এছাড়া আছে কি, দেখো এই যে একটা সিলভারের দণ্ড দিয়ে রাখছে, এবং এখানে দেওয়া আছে কি সিলভারের পেস্ট, সিলভার ক্লোরাইড, এবং এটা অদ্রবণীয়। এই সিলভার যেটা ইউজ করা হয়েছে এখানে, এটা কিন্তু অদ্রবণীয়। হ্যাঁ, এটা ধাতু এবং ওই ধাতুর অদ্রবণীয় একটা লবণ। এরপরে কি আছে, যে একটা দণ্ডের মধ্যে আমরা একটা সলিউশন নিছি, যে সলিউশনের মধ্যে কি আছে? Fe2+, Fe3+, দুইটারই সলিউশন আছে। তাহলে এটা সেই জারণ বিজারণ আমাদের তড়িৎদ্বার বা অর্ধকোষ। এছাড়া হইতে পারে কি, যে দেখো একটা গ্যাসিয়াস চেম্বার, যার মধ্যে আমাদের এই যে কি আছে, তড়িৎদ্বারটা আছে, এবং এটার একটা চেম্বার দিয়ে আমরা হাইড্রোজেন দেই, এবং এটাকে টিউবটা একটা সলিউশনের মধ্যে ডুবন্ত অবস্থায় রাখানো, এবং ওই ডুবন্ত সলিডটার মধ্যে H+ থাকবে। H+ মানে কি একটা অ্যাসিডিক মিডিয়া থাকবে, সেটা হইতে পারে HCl, হইতে পারে H2SO4, হইতে পারে HNO3, যে কোনো একটা অ্যাসিড। আর আরেকটা আমাদের অ্যামালগাম, সেটাতে কি একটা ইলেকট্রিক ফয়েল কি লাগানো থাকে, যার দুই পাশে আমাদের কি থাকবে, আমাদের সেই ধাতুর যে অ্যামালগাম সেটা থাকবে, এবং এই জায়গাটা আমাদের মার্কারির যে মেনিসকাস, যেটা আমাদের পড়ে থাকবে, সেটা এখানে নিচে থাকে। তো এই আমাদের 5টা টাইপের অর্ধকোষ, যেগুলো দেখতে কেমন
তো তোর মধ্যে বললাম যে সব থেকে মোস্ট পপুলার হচ্ছে কি আমাদের এইটা, এবং সব থেকে আরেকটু বেশি ইউজ হয় যেটা, সেটা হচ্ছে যে গ্যাস। তাহলে গ্যাস, তড়িৎ কোষ, অর্ধকোষ এবং ধাতু, ধাতবায়ন অর্ধকোষ, এই দুটো হচ্ছে সব থেকে মোস্ট পপুলার আর কি বলতে পারো। তো এবার যদি আমরা আসি আমাদের ড্যানিয়েল কোষের তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় কোনটি, এটা যদি হচ্ছে আমরা প্রথমে হচ্ছে উত্তর যদি এখান থেকে দেখতে চাই, তাহলে আমরা জানি যে কপার এবং জিঙ্ক এটা হচ্ছে ব্যবহৃত হয়, কারণ ড্যানিয়েল সেলে হচ্ছে একটা থাকে কপার এবং তার সাথে একটা কপারের সলিউশন, এবং আরেক প্রান্তের অর্ধকোষে থাকে জিঙ্ক এবং জিঙ্কের একটা সলিউশন, এবং এটা দিয়ে হচ্ছে প্রথম ড্যানিয়েল যে বিজ্ঞানী তিনি হচ্ছে একটা তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করছিলেন। আচ্ছা, এরপর হচ্ছে নিচের ধাতুগুলোর মধ্যে কোনটি জলীয় সিলভার নাইট্রেটে ডুবালে এর পৃষ্ঠতলে সিলভার জমা হবে না? এই প্রশ্নটা সলভ করার জন্য হচ্ছে খুব সহজে আমরা যেটা সলভ করতে পারি, যে আমরা দেখতে পাই যে সিলভার নাইট্রেট, এই সিলভার নাইট্রেটের সাথে কে কে আছে, আমি যদি হচ্ছে সিনক্রোনাইজ করি এদেরকে ওই সারি অনুসারে, যে কে না কে ম্যাকগাইভার এলো, যেন যেন ফিরে সোনা পাবে হায়, কোথাকার হাজি আজি পিটাবে আমায়। তাহলে আমি ওই যে যে ছড়াটা পড়লাম, এই ছড়ার মধ্যে হচ্ছে আমি সিনক্রোনাইজ করলাম, একটা লিস্ট বানাইলাম যে কে কে উপরে আর কে নিচে। এখন আমি কাকে রিপ্লেস করতে চাচ্ছি? সিলভার নাইট্রেটকে। তাহলে সিলভার নাইট্রেট হচ্ছে আছে এই পজিশনে, ওকে। তার মধ্যে তিনজন হচ্ছে উপরে আছেন, একজন হচ্ছে নিচে আছে। তাহলে বুঝতে পারতেছে অ্যান্সার হচ্ছে কি একজনই হবে, বাকি তিনজন হবে না। কেন বলতেছি, কারণ ধরো যদি আমরা জিঙ্ক ইউজ করি এটার সাথে, তখন কি তৈরি হবে জানো? তখন তৈরি হবে জিঙ্ক নাইট্রেট আর সাথে সিলভার, ঠিক আছে। আবার যদি এইটা দেই আমরা, তখন এখান থেকে কি তৈরি হবে জানো? FeNO3 2 প্লাস সিলভার। আমি যদি কপারটা দেই, তাহলে জানো কি তৈরি হবে? কপার নাইট্রেট প্লাস সিলভার। অর্থাৎ তিনটা কেসে হচ্ছে সিলভারে কি পড়তেছে? পৃষ্ঠতলে জমা পড়তেছে। কিন্তু প্লাটিনাম যেহেতু ওর থেকে নিচে, এর মানে কি? এর মানে হচ্ছে ওর সক্রিয়তা সিলভারের থেকেও কম। তাহলে যার সক্রিয়তা ধাতু হিসেবে ওর থেকে কম, সে কি পারবে ওকে এই জায়গা থেকে রিপ্লেস করে ফেলতে? পারবে না। তাহলে যেহেতু সে প্রতিস্থাপন করতে পারবে না, তার মানে এখানেও সিলভারের কি হবে না, কোনো তলানি পড়বে না। তাহলে অ্যান্সারটা হচ্ছে এজন্য প্লাটিনাম। বুঝা গেছে? দেখো ধাতু সক্রিয়তা সিরিজ দিয়েই কত সহজে এটাকে কিন্তু আমরা সলভ করে ফেললাম। এরপর যদি আমরা আসি আমাদের ইলেকট্রোকেমিক্যাল সেল নোটেশনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এখানে যেহেতু জিঙ্ক আর কপার দেওয়া আছে, আমরা জানি জিঙ্ক হচ্ছে উপরে থাকে, উপরে থাকার মানে হচ্ছে জিঙ্ক 2+ এ কনভার্ট হবে, অর্থাৎ ইলেকট্রন ছেড়ে দিবে, আর কপার হচ্ছে ওই ইলেকট্রনটা নিয়ে সে কপারে কনভার্ট হবে। তাহলে আমাদের দেখতে হবে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, অর্থাৎ বি নাম্বারটা হচ্ছে এখানে অ্যান্সার। কেন? কারণ দেখো জিঙ্ক থেকে আমাদের জিঙ্ক 2+ তৈরি হচ্ছে, কপার 2+ থেকে কপার তৈরি হচ্ছে, যেটা কারেক্ট। বাকি যেগুলো আছে এগুলো একটাও কারেক্ট না, সবগুলো ভুল। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা জেনে নিলাম এখান থেকে। এছাড়াও যদি আমরা দেখি যে লেখা আছে কি কোন মৌলটি ইলেকট্রোপ্লেটিং এর জন্য ব্যবহৃত হয়, আমরা জানি ক্রোমিয়াম এবং নিকেল সব থেকে বেশি মানে বহুল প্রচলিত ভাবে হচ্ছে এই দুটা মৌলকে ব্যবহার করা হয় ইলেকট্রোপ্লেটিং এর জন্য। মানে এদেরকে ধাতু হিসেবে ব্যবহার করে এদের উপরে হচ্ছে কিছু একটা প্রলেপ দিয়ে দেওয়া হয়, অর্থাৎ ধরো নিকেলের উপরে কিছু প্রলেপ অথবা ক্রোমিয়ামের উপরে কিছু একটা প্রলেপ। আচ্ছা, তো এরপর হচ্ছে আমরা আমাদের ইএমএফ যেটা আছে সেখানে পড়বো, যেখানে হচ্ছে দেখো ডিউতে কিন্তু রিসেন্ট টাইমে হচ্ছে এখান থেকে প্রশ্ন আসছে, এবং একই সাথে এমসিকিউ না, সে ক্ষান্ত হয় নাই, সে একই সাথে রিটেন থেকেও কিন্তু এখানে প্রশ্ন আসছে তড়িৎ চালক বল থেকে। তো সেই তড়িৎ চালক বলটা হচ্ছে আমরা পড়বো, তার আগে হচ্ছে এই যে এই কনসেপ্টটা হচ্ছে তোমাদের সামনে একটু থাকলো। আমরা হচ্ছে আমাদের ক্লাসের একটা শর্ট বিরতিতে যাচ্ছি। আমাদের ঘড়িতে এখন বাজতেছে 6টা বেজে 54। তো আমরা ঠিক 10 মিনিট একটা বিরতি নিয়ে আমরা 7টা 5-এ হচ্ছে আমাদের ক্লাসটাকে আবার কন্টিনিউ করব। আমরা হচ্ছে নামাজের একটা বিরতি দিলাম, ঠিক আছে? 7টা 5-এ সবাই হচ্ছে চলে এসো।
আচ্ছা, বিরতির পর হচ্ছে আমরা সবাই হচ্ছে আবার ফেরত আসলাম। তো আমরা যেখানে ছিলাম যে আমাদের পরবর্তী যে টপিক সেখানে হচ্ছে আমরা বলছি তড়িৎ চালক বল এই ব্যাপারটা, অর্থাৎ জারণ বা বিজারণ হওয়ার পরে একটা তড়িৎ রাসায়নিক কোষে যে বিভবটা তৈরি হয় সেই বিভবটা পরিমাপ করার উপায় আর কি। তো সেখানে আমি বলেছিলাম যে এখানে এই ভ্যালুগুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো হচ্ছে মোটামুটি সব জায়গায় আসে, বাট আমি বলবো যে জিঙ্কেরটা এবং কপারেরটা হচ্ছে একটু মুখস্থ রেখো, কারণ এগুলো হচ্ছে এত বেশি আসে যেগুলো হচ্ছে মনে রাখা ভালো আর কি। যেমন এখানে ভ্যালুটা হচ্ছে 0.76, এটা হচ্ছে বিজারণ বিভব দেওয়া, সবগুলোরই বিজারণ বিভব দেওয়া। এবং আমরা জানি যে কোন একটা জিনিসের জারণ বিভব যা, বিজারণ বিভব হচ্ছে তার ঠিক উল্টাটা, অর্থাৎ লিথিয়ামের বিজারণ বিভব হচ্ছে -3.04, কিন্তু জারণ বিভবটা আবার হবে 3.04। ওকে, এই তো এখানে এই সিরিজটা হচ্ছে বলেছিলাম যে এটা ওই সক্রিয়তা সিরিজের মতনই, যেখানে সবার নিচে দেখো অরাম আছে এবং অরামটা খুব দ্রুত কি হয়ে যেতে চায়, অরামে কনভার্ট হয়ে যেতে চায়। দেখো এই জন্য তার ভ্যালুটা কিন্তু পজিটিভ, কিন্তু একটা লিথিয়াম প্লাস কিন্তু লিথিয়ামে কনভার্ট হতে চায় না, দ্যাটস ওয়াই তার ভ্যালুটা দেখো এত বেশি নেগেটিভ। নেগেটিভ মানে কি, হইতে চায় না তো নেগেটিভ ভ্যালু, বাট এটার উল্টাটা সে থাকতে চায়, অর্থাৎ লিথিয়াম পাইলেই সে সাথে সাথে সেটাকে কিসে কনভার্ট করে ফেলবে, লিথিয়াম প্লাসে কনভার্ট করে ফেলবে। আচ্ছা, তো এখন আসি আমাদের প্রমাণ তড়িৎদ্বার গুলো হচ্ছে দেখতে কিরকম, যে অনেকটা এরকম, যেখানে আমরা একটা প্রান্তে হচ্ছে যারটা মাপতে চাই তারটা নেই, আর আরেকটাতে হচ্ছে আমরা সি নেই, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, তারপরে এই ভোল্টমিটারে হচ্ছে আমাদেরকে ভোল্টেজটা দেখানো হয়ে থাকে আর কি। তো হাইড্রোজেনের উপরে যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে দেখায় পজিটিভ, আর হাইড্রোজেনের নিচে যদি হয়ে থাকে তাহলে এখানে ভোল্টমিটারের ভ্যালুটা দেখাবে নেগেটিভ আর কি। বা নেগেটিভ তো না, আসলে এখানে দেখাবে আর কি, উল্টা করে দেখাবে, বাট তখন হচ্ছে সিটা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করবে, আর যাকে নিচ্ছি সে ক্যাথোড হিসেবে কাজ করবে তখন। তো অনেকটা হচ্ছে ব্যাপারটা, যে এটাও একই ছবি দেওয়া আছে জাস্ট তোমাদের হচ্ছে দেখানোর জন্য যে কখন কি হচ্ছে। যেমন যদি জিঙ্ক নেই, জিঙ্ক তখন অ্যানোড হিসেবে কাজ করে, কারণ জিঙ্কটা হচ্ছে হাইড্রোজেনের উপরে। আর যদি আমরা কপার নেই তখন হচ্ছে হাইড্রোজেনটা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করে, কারণ কপারটা হচ্ছে তখন হাইড্রোজেনের নিচে, তখন সেটা ক্যাথোড হিসেবে কাজ করে। তাহলে একটা জিনিস কিন্তু মাথায় তোমাদের গেঁথে গেল, এই সারির, আমি এখানে লিখে দিচ্ছি, এই সিরিজের বা সারির যে যত নিচে সে ক্যাথোড হিসেবে গণ্য হবে, যেটা প্রমাণটা তোমরা এখানে দেখলা, যে দেখো হাইড্রোজেন আর কপারের মধ্যে কপারটা কিন্তু নিচে, এই জন্য কপার নিচে দেখে কপারটা ক্যাথোড হয়েছে। এইরকম একটা শর্টকাট মনে রাখতে পারলে তোমাদের জন্য আরো বেশি সহজ হয়ে যাবে প্রশ্নটা সলভ করা। এখন আসি যে ইএমএফ বের করার জন্য অনেকগুলো সূত্র আছে, বাট আমি সবসময় ফলো করি একটা সূত্রকেই, যেটা হচ্ছে যে যে অ্যানোডে যে অক্সিডেশনটা হচ্ছে তার জারণ বিভবটা লিখবা, আর ক্যাথোডের যে বিজারণটা হচ্ছে তার বিজারণ বিভবটা লিখবা, তাইলে দুটাকে যোগ করে দিলে আমাদের ইএমএফটা বের হয়ে যায়। আর মুক্ত শক্তির পরিবর্তন বের করার সূত্রটা হচ্ছে ডেল জি মাইনাস ইকুয়ালস টু মাইনাস ইএফই, যেখানে ইটা হচ্ছে তড়িৎ ইলেকট্রন আদান প্রদান সংখ্যা, এফ তো ফ্যারাডে, আর ই সেল তো যেটা আমরা বের করতেছি। আর এই ই সেলের ভ্যালুটা যদি হচ্ছে আমাদের পজিটিভ হয় তাহলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, নেগেটিভ হইলে অস্বতঃস্ফূর্ত, আর যদি জিরো হয় তাহলে সাম্যাবস্থায় চলে গেছে, অর্থাৎ ওই সেলটা মানে ব্যাটারিটা হচ্ছে ডেড এখন। তো এবার যদি আমরা প্রশ্নে আসি, নিচের কোন তড়িৎদ্বারটির প্রমাণ বিজারণ বিভবের মান সবচেয়ে কম, তাহলে দেখো ওই যে সারির দিকে চিন্তা করবা, সারির দিকে চিন্তা করে দেখবো যে সোডিয়াম হচ্ছে সবার উপরে, তাহলে সোডিয়ামের বিভবটা হচ্ছে সবচেয়ে কম হবে, মানে নেগেটিভ ভ্যালু। বাকি যারা আছে সবাই সোডিয়ামের নিচে, এবং আমরা জানি যে ওই সারির যে যত উপরে তার নেগেটিভ ভ্যালুটা তত বেশি, আর যে যত নিচে তার পজিটিভ ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকে, মানে বিজারণ বিভবের ক্ষেত্রে পজিটিভ আর কি। এরপর যদি আসি, দেখো জিঙ্কের জারণ বিভব কত, তো জিঙ্কের বিজারণ বিভব হচ্ছে এইটা ছিল, তাহলে জারণ বিভব অবশ্যই এটা হবে। যে বললাম কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে মুখস্থ করা লাগে, যেমন জিঙ্কেরটা চলে আসলো। জিঙ্ক কপার এই দুইটা মনে রাখো, আমি আর বলবো না যে বাকিগুলো হচ্ছে মুখস্থ করার দরকার আছে কোনো। তো এখন এখানে জারণ বিভব বলতে কি বোঝানো হয়েছে, জারণ বিভব বলতে বোঝানো হয়েছে জিঙ্ক জারিত হয়ে জিঙ্ক 2+ আসে 2টা ইলেকট্রন ছেড়ে দিবে, এই রিঅ্যাকশনের জন্য তার যে তার যে ই এর ভ্যালু ই নট, সেই ভ্যালুটা হচ্ছে 0.76 ভোল্ট। ওকে, আর যদি এটার উল্টাটার কথা চিন্তা করতাম তাহলে হয়তো নেগেটিভ। আচ্ছা, এই যে এখন চলে আসছে যে জিঙ্ক এবং কপারের প্রমাণ বিভব যথাক্রমে এত এবং এত দেওয়া আছে, পূর্ণ কোষ্ঠীর প্রমাণ বিভব কত। এখন দেখো জিঙ্ক এবং কপারের মধ্যে কে উপরে, জিঙ্ক হচ্ছে উপরে আর কপার হচ্ছে কি নিচে। ওই যে আমরা কোনটার কথা বললাম, সিরিজটার কথা বা সারিটার কথা, সারির উপরে হচ্ছে জিঙ্ক, নিচে হচ্ছে কপার। তাহলে কি বলতাম, যে উপরে সে হবে কি, সে হবে অ্যানোড,
আর যে নিচে সে কি হবে, সে হবে ক্যাথোড। আচ্ছা, তাহলে অ্যানোডে কি হয়, জারণ হয়। তাহলে জারণ হলে ব্যাপারটা কি রকম হবে দেখতে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ বের হবে আর 2টা ইলেকট্রন সে ছেড়ে দিবে। আর যেটা নিচে সে কি হবে, বিজারণ, তাহলে সে 2টা ইলেকট্রন সে রিসিভ করে সে কিসে কনভার্ট হবে, কপারে। তাহলে এইবার হচ্ছে আমরা আসি ই সেল বের করা, দেখো কত সোজা। ই সেল মানে হচ্ছে বিক্রিয়ায় যা যা ঘটতেছে তাই তাই নিবা। ই নট সেল মানে হচ্ছে জিঙ্ক থেকে সে কি হচ্ছে, জিঙ্ক 2+, তাই নাও, জিঙ্ক ব্র্যাকেট দিয়ে জিঙ্ক 2+ প্লাস কপার 2+ থেকে সে কি হচ্ছে, কপার, তাহলে কি নিবা, ই নট কপার 2+ থেকে কপার। বাস, এবার ভ্যালুগুলো বের করে বসায় দাও। যেমন জিঙ্ক 2+ থেকে জিঙ্কের ভ্যালুটা হচ্ছে -0.35, তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এর ভ্যালুটা কত হবে, 0.35, মানে পজিটিভটা নিবা। দেখো যা দেওয়া আছে তাই যে নিতে হবে তা তো না, আমার যেটা হচ্ছে তাই নিব আমি। জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে, তাহলে আমি 0.35 নিব। আর কপার 2+ থেকে কপারের ভ্যালুটা হচ্ছে 0.12, কপার 2+ থেকে কপারের ভ্যালুটা হচ্ছে 0.12, তাহলে সেটাই নিলাম। তাহলে যোগ করলে কি হয়, 0.47। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের ডি নাম্বারটা, 0.47। ওকে, এবার আসি পরের প্রশ্নটা, যে একটি তামার পাত্রে ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণ রাখা যাবে কি। তা আমরা কি জানি যে রাখা যাবে কি যাবে না সেটা ডিপেন্ড করে আসলে সক্রিয়তার উপর। তাহলে দেখি, আমার কাছে আছে কপার, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এখন তুমি জানো যে কপার কিন্তু হচ্ছে সারির অনেক নিচে আর ম্যাগনেসিয়াম কিন্তু সারির অনেক উপরে। তাহলে এখানে কিন্তু বিক্রিয়াটা হবে না। কেন হবে না, কারণ কপার যেহেতু নিচে তার সক্রিয়তা তো কম, তাহলে সক্রিয়তা কম হওয়ার কারণে সে ম্যাগনেসিয়ামকে রিপ্লেস করতে পারবে না। এটা হচ্ছে স্বতঃস্ফূর্ততার ভিত্তিতে আমি বললাম যে এখানে আসলে রিপ্লেস করতে পারবে না। তার মানে হচ্ছে এই বিক্রিয়াটার ক্ষেত্রে আসলে কপারের পাত্রে ম্যাগনেসিয়াম সালফেট রাখা যাবে, কিন্তু উল্টাটা হলে রাখা যেত না। যদি ম্যাগনেসিয়ামটা থাকতো আর কপারটা কপার সালফেট হিসেবে হয়ে যেত, তখন হচ্ছে এটা রাখা যেত না, কারণ ম্যাগনেসিয়ামটা বেশি সক্রিয় হওয়ার কারণে সে বিক্রিয়াটা করে ফেলবে। আর বিক্রিয়া করলে তখন ম্যাগনেসিয়ামের পাত্রটা ক্ষয় হয়ে যেত, তখন কপার সালফেটটা পড়ে যেত। বাট এই ক্ষেত্রে হচ্ছে সেটা রাখা যাবে, কারণ কপার হচ্ছে সক্রিয়তার ক্ষেত্রে অনেক কম সক্রিয়। তাহলে একটা কম সক্রিয় ধাতু বেশি সক্রিয় ধাতুকে কখনোই সে কি করতে পারবে না, প্রতিস্থাপিত করতে পারে না। তাহলে এটা কিন্তু খুব কমন সেন্স দিয়ে কিন্তু আমরা সলভ করতে পারি। এছাড়াও যদি তুমি এই বিক্রিয়াটাকে ঘটাও, দেখবা যে এটার ই সেলের মানটা আসে নেগেটিভ, আর নেগেটিভ মানে সেটা অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া, আর অস্বতঃস্ফূর্ত বিক্রিয়ায় পাত্রে দ্রবণ রাখা যাবে। আর যদি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হতো তাহলে পাত্রে দ্রবণ রাখা যেত না। ওকে, তাহলে আমি বড় প্রসেসর দেখালাম না, শর্টকাটটাই দেখালাম যে কিভাবে করা যায়। আচ্ছা, এরপর প্রশ্ন হচ্ছে কোন বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে। এটা হচ্ছে তোমাদের জন্য একটা পোল কোশ্চেন, খুব ঠান্ডা মাথায় ভেবে চিন্তে হচ্ছে এটার উত্তরটা দিও, খুব কষ্টের কিছু নাই। তো আমি পোলটা হচ্ছে লঞ্চ করে দিচ্ছি, এটার জন্য তোমাদেরকে সময় দিলাম হচ্ছে 1 মিনিট, আমি লঞ্চ করে দিচ্ছি। ওকে, পোলটা হচ্ছে আমি অফ করে দিচ্ছি। পোলের রেজাল্ট তোমাদের সাথে ওকে, লিডার বোর্ডে হচ্ছে এবারও সবার উপরে হচ্ছে সামিরা এবং লামিশা। লামিশা দুইজনই হচ্ছে কারেক্ট অ্যান্সার দিয়েছো, এবং ফার্স্টেস্ট ফার্স্টেস্ট ফিঙ্গার তো সামিরাই সবার আগে। লামিসা সময় নিয়েছে 28 সেকেন্ড আর কি। হ্যাঁ, 28 সেকেন্ড এটা করতে পারাটা হচ্ছে খুব
ভালো একটা জায়গা, মানে চ্যালেঞ্জিং একটা ইস্যু আর কি এখানে। তো যাই হোক, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত ভাবে ঘটেছে এরকম যদি আমরা চিন্তা করি, তাহলে দেখতে হবে যে আমাদের সবগুলো যোগ করে দেখা। যেমন দেখো, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে, তাহলে আমাদের ভ্যালু কি দেওয়া আছে, উল্টাটা, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে, তাহলে এই ভ্যালুটা আমরা এভাবে নিব 0.763 প্লাস ক্যাডমিয়াম 2+ থেকে ক্যাডমিয়াম হচ্ছে, ক্যাডমিয়াম 2+ থেকে ক্যাডমিয়াম হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস 0.40। ওকে, তাহলে এখানে কাটাকাটি করলে ভ্যালুটা হচ্ছে কি হবে, পজিটিভই হবে, আমি যা বুঝতেছি আর কি, মানে এখানে ভ্যালুটা আমি বের করলাম না। এরপর আসে যে আমাদের কপার, কপার থেকে কপার 2+ হচ্ছে, তাহলে এই ভ্যালুটা হচ্ছে পজিটিভটা নিব, তাহলে 0.34। ওকে, এটার পজিটিভটা নিলাম। আর হচ্ছে জিঙ্ক 2+ থেকে সে জিঙ্ক হবে, তাহলে মাইনাস 0.76। তাহলে আরো বুঝতেছি এটা হচ্ছে, আর যাই হোক না কেন পজিটিভ হবে না, এটা নেগেটিভ হবে। পরেরটা কি, সিলভার থেকে সিলভার প্লাস হচ্ছে, তাহলে সিলভার থেকে সিলভার প্লাস হচ্ছে গিয়ে মাইনাস 0.80। আর H+ থেকে H2 হচ্ছে, যেটা হাইড্রোজেনের জন্য, এবং হাইড্রোজেনের জন্য আমরা জানি যে বিভবের ভ্যালুটা হচ্ছে 0, তাহলে এটা তো অবশ্যই কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে। আর পরেরটা আসি, Sn2+ থেকে Sn হচ্ছে, তাহলে ভ্যালুটা কত দেওয়া আছে, Sn2+ থেকে Sn এ মাইনাস 0.14, তাহলে মাইনাস 0.14। আর Fe থেকে Fe3+ হচ্ছে, তাহলে এটার উল্টাটা হবে, অর্থাৎ মাইনাস 0.036, তাহলে এটারও ভ্যালু কি হবে, নেগেটিভ হবে। দেখো, তিনটা জিনিস হচ্ছে এখানে নেগেটিভ উত্তর, নেগেটিভ, 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 একমাত্র একটাই হচ্ছে পজিটিভ, তারা পজিটিভটাই কি আমাদের স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে। দেখো কতগুলো ম্যাথ, একটা প্রশ্নের মধ্যে কিন্তু 4টা ম্যাথ করে ফেললাম এখনই, এবং ম্যাথ গুলো করে করে বোঝার চেষ্টা করলাম যে আসলে কি হচ্ছে। তোমরা চাইলে এভাবে করে চিন্তা করতে পারো, অথবা যেটা শর্টকাট, পাত্রে রাখা যাবে কি যাবে না সেটা দিয়ে যদি করো, তাহলে হচ্ছে, যেমন এভাবে করলে তো হচ্ছে সময়টা লাগবে 20 সেকেন্ড বা 25 সেকেন্ড বা 30 সেকেন্ড, বাট পাত্রে রাখা কি যাবে না, এরকম একটা বলছিলাম যে সক্রিয়তা, যে যত উপরে, দেখো জিঙ্ক হচ্ছে ক্যাডমিয়ামের উপরে, এই জন্য রিপ্লেস করতে পারবে, ঠিক আছে। আবার দেখো কপার জিঙ্কের উপরে না, কপার হচ্ছে জিঙ্কের নিচে, তাহলে রিপ্লেস করতে পারবে না, কিন্তু করতেছে তো, তার মানে বোঝা যাচ্ছে এটা অস্বতঃস্ফূর্ত, কারণ স্বতঃস্ফূর্ত বিক্রিয়া আপনা আপনি হয়, আর অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া হচ্ছে হয় না, কিন্তু জোর করে এনার্জি দিয়ে করানো লাগে, বুঝা গেছে। তো এই জিনিসটা হচ্ছে মাথায় রাখা আর কি। আচ্ছা, এখন হচ্ছে ডিউতে যে প্রশ্নটা হচ্ছে আমাদের আসছে রিটেন, সেখানে কি বলছে যে একটা লবণ সেতু তড়িৎদ্বার দিয়ে হচ্ছে এই সেলটাকে হচ্ছে ব্যবহার করে এটা অঙ্কন করো এবং এটা কোষের ইএমএফ ব্যবহার করো, মানে তৈরি নির্ণয় করো। তাহলে দেখি, আমরা দেখাই, আমরা দেখাবো হচ্ছে এখানে ধরো একটা তো হচ্ছে আয়রন ছিল, আর পাত্রের মধ্যে কি আছে, ধরলাম Fe2+ এর একটা সলিউশন আছে, এই। আর আরেকটা পাত্রে হচ্ছে কপার, কপারের দণ্ড, আর হচ্ছে কপার 2+ এর সলিউশন আছে। হ্যাঁ, এই দুইটাকে কানেক্ট করে দিলাম একটা ভোল্ট মিটার দিয়ে। খবরদার, এখানে কিন্তু আবার প্লাস মাইনাস দিও না, কারণ এটা কিন্তু একটা তড়িৎ রাসায়নিক কোষ, মানে এখানে শক্তি উৎপন্ন হবে, শক্তি দিতে হয় না এখানে। এবং এই পাশে কি দিব আমরা, লবণ সেতু, ইউ আকৃতির লবণ সেতু দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে লবণ সেতুতে অনেক লবণ আছে, যে লবণগুলো হচ্ছে এখানে জেনারেট করে হচ্ছে এখানে থাকবে। ওকে, তো এই তো আমাদের ছবিটা হচ্ছে আঁকা হয়ে গেল। এখন হচ্ছে আমরা কি জানি যে এইখানে যদি থাকে তাহলে আমাদের কোষের কি কি ঘটবে, তাহলে আমরা এটা লিখতে পারি যে এখানে অ্যানোডে একটা বিক্রিয়া, আর ক্যাথোডে হচ্ছে আরেকটা বিক্রিয়া। আর আমরা কি বলছিলাম যে সারির যে যত নিচে সে তত ক্যাথোডে থাকবে। তাহলে আমরা যদি দেখি কেনাকে ম্যাকগ্যাভেলো যেন ফিরে, অর্থাৎ ফেরামটা হচ্ছে কি আমাদের উপরে আছে, তাহলে ও থাকবে অ্যানোডে, তাহলে সে কি হবে, জারিত হবে, তাহলে Fe থেকে Fe2+ হবে, এবং সে দুইটা ইলেকট্রন সে ছেড়ে দিবে। ওই দুইটা ইলেকট্রন ক্যাথোডে এসে কপার 2+, সেই দুইটা ইলেকট্রন নিয়ে এসে কিসে কনভার্ট হবে, কপারে কনভার্ট হবে। তাহলে আলটিমেট বিক্রিয়াটা হচ্ছে Fe প্লাস কপার 2+, সেখান থেকে তৈরি হচ্ছে কি Fe2+ আর কপার। এবার হচ্ছে আমরা ই সেল যদি বের করতে চাই, তাহলে কি হবে, E0 Fe থেকে Fe2+ এর বিভব, আর E0 কপার 2+ থেকে কপারের বিভব। তাহলে এই Fe থেকে Fe2+ এর বিভবটা হচ্ছে 0.44, আর কপার 2+ থেকে কপারের ভ্যালুটা হচ্ছে 0.34। তাহলে আমাদের ভ্যালুটা আসবে 0.437, আর এটা 8। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো, ডিউর কিন্তু রিটার্নের যে প্রশ্নটা সেটা কিন্তু আমরা সলভ করে ফেললাম অনেকগুলো ধাপে এবং খুব সহজভাবেই। এরপরে আমরা আসি নানস্টার ইকুয়েশন। আগের প্রশ্নটার সাথে নানস্টের টপিকের ডিফারেন্সটা কোথায়?
ডিফারেন্সটা যদি বুঝে যাও তাহলে সেক্ষেত্রেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দুইটাতেই কিন্তু আমরা ই সেল ব্যবহার মানে বের করি ই সেল। এই যে এটা তো ই সেল ব্যবহার করতেছি, এটা তো করতেছি। এখন সমস্যা হচ্ছে এইটার ই সেলটা সমান সমান আসলে কিন্তু ই নট সেল, এটা সমান সমান। তার কারণ হচ্ছে ই সেল এর পূর্ণ যে রূপটা সেটা দেখতে কেমন আসলে, ই নট সেল মাইনাস আরটি বাই ই এফ লন কিউ। যখন এই কিউ এর ভ্যালুটা 1 হয়ে যায়, আমরা জানি যে লন কিউ এর ভ্যালু মানে লন 1 এর ভ্যালু কিন্তু কি হয়ে যায়, যদি 1 হয়ে যায় মানে লন 1 এর ভ্যালু কিন্তু 0। তাহলে 0 হলে পুরো ভ্যালুটা হচ্ছে 0 হয়ে যায়। তখন ই সেল আর ই নট সেল কি হয়ে যায়, পরস্পর সমান হয়ে যায়। তাহলে এখন এই কিউটা কেন 1 হয়ে যাচ্ছে, কারণ এই সকল ম্যাথের ক্ষেত্রে কোথাও Fe2+ এর ঘনমাত্রা আর Copper2+ এর ঘনমাত্রা বলা থাকে না। তার মানে আমরা ধরে নিই এরা হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশনে আছে, যেই কন্ডিশনে ঘনমাত্রাটা হচ্ছে 1 মোলার। ওকে, কিন্তু যদি ঘনমাত্রা 1 মোলার রাখা না যায়, সি হচ্ছে নট ইকুয়ালস টু 1 মোলার, প্রেসার নট ইকুয়ালস টু 1 atm, হ্যাঁ, এই কন্ডিশন যখন মেনটেন করা না যায় তখনই হচ্ছে আমাদের ইউজ করতে হয় নার্নস্টের সমীকরণ। যে নার্নস্টের সমীকরণ আমরা একটু আগে দেখলাম, যেটা দেখতে এরকম, যেখানে এই কিউটা হচ্ছে কি আমাদের সেই বিক্রিয়া অনুপাত। আমরা কেপিকেসি পড়ার সময় হচ্ছে পড়ছিলাম, কেপিকেসি পড়ার সময় পড়ছিলাম যে বিক্রিয়া অনুপাত দিয়ে কি করি আমরা বিক্রিয়ার দিকটা নির্ণয় করি, যে বিক্রিয়াটি কি পশ্চাৎমুখী হবে নাকি সম্মুখমুখী হবে, সেই জিনিসটা। হ্যাঁ, তো এখন বিক্রিয়া ধ্রুবক অনেক সময় বলা হয় আর কি। আর বাকিগুলোর সাথে তোমার পরিচয় আছে, ই হচ্ছে কতগুলি ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, এফ হচ্ছে ফ্যারাডের যে সেই ভ্যালুটা, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে এখানে টেম্পারেচার কেলভিন স্কেলে। তো এখন আমরা যদি একটু কনসেপ্টে আসি যে আসলে তাহলে কিভাবে সলভ করতে হয়, তাহলে প্রথম দেখো এখানে যেমন একটা সেল দেওয়া আছে, যে সেলের এটার পাশে একটা ঘনমাত্রা দেওয়া আছে, এর মানে হচ্ছে এটার ঘনমাত্রা আর 1 মোলার না। আবার দেখো এটারও পাশে কি দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, এটার ঘনমাত্রা 1 মোলার না, তখনই কি নার্নস্টের উদয় হবে এখানে। তাহলে এখানে ফার্স্ট অফ অল আমাদের কাকে মিলাইতে হবে, দেখো অ্যালুমিনিয়াম সে কিসে কনভার্ট হচ্ছে, অ্যালুমিনিয়াম 3+এ। তাহলে কয়টা ইলেকট্রন সে ছেড়ে দিচ্ছে, 3টা ইলেকট্রন। তাহলে এটা হচ্ছে অ্যানোড, অ্যানোড। এবার আসি ক্যাথোড, ক্যাথোডে কি হবে, জিঙ্ক 2+। জিঙ্ক 2+ হচ্ছে আমরা জানি 2টা ইলেকট্রন সে রিসিভ করে, কিসে কনভার্ট হয়, জিঙ্কে। এখন একজন 3টা ছাড়বে আরেকজন 2টা নিবে, এরকম তো হইতে পারে না। অবশ্যই এখানে ইলেকট্রনের যে ব্যাপারটা আদান প্রদান সেটা সমান হইতে হবে। এই জন্য আমি হচ্ছে একটু মুছে দেই, 3 আর 2 এগুলো একটু মুছে দিই। মুছে দিয়ে যেটা করব যে আমি হচ্ছে যদি 2 মোল হচ্ছে অ্যালুমিনিয়াম নেই, তাহলে 2 মোল অ্যালুমিনিয়াম 3+ তৈরি হবে এবং 6 মোল ইলেকট্রন এখান থেকে বের হবে। আর যদি আমি এখানে 3 মোল জিঙ্ক নিই, তাহলে সে 6টা ইলেকট্রন নিয়ে সে 3টা জিঙ্কে কনভার্ট হবে। এখন হচ্ছে দুই পাশে কি হলো, 6টা 6টা করে মিলে গেল। এখন যদি আমি পূর্ণ বিক্রিয়াটা লিখি তাহলে কি হবে দেখতে, 2 মোল অ্যালুমিনিয়াম প্লাস 3 মোল জিঙ্ক, কি হবে 2 মোল অ্যালুমিনিয়াম 3+ আর 3 মোল জিঙ্ক। এই তো, এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে অ্যাকুয়াস, এটা হচ্ছে অ্যাকুয়াস, এটা হচ্ছে সলিড। এখন হচ্ছে আমাদের রাশিমালাটা যদি আমরা সাজাই, যে ই সেল ভ্যালুটা কত হবে, ই নট, ই নট সেলের অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ হচ্ছে প্লাস ই নট জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হচ্ছে, এই হচ্ছে ই নট সেলের ভ্যালু মাইনাস আর টি, আর এর ভ্যালু হচ্ছে 8.314, টি এর ভ্যালুটা হচ্ছে 298। কেন 298, যদি প্রশ্নের মধ্যে কখনো কোনো টেম্পারেচার বলা না থাকে তাহলে ধরে নেব যে টেম্পারেচারটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা হচ্ছে কত হবে 298 কেলভিন। নিচে হচ্ছে কি ইএফ, ই হচ্ছে 6, এফ হচ্ছে 96500। কেন ই এর ভ্যালুটা 6, কারণ এখানে টোটাল 6টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে। ইনটু কিউ, লন কিউ, লন কিউ মানে উপর হচ্ছে উৎপাদ, উৎপাদ হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, তাহলে অ্যালুমিনিয়াম 3+ এর কি অ্যাকুয়াস যেহেতু, তাহলে তার ঘনমাত্রা নিব টু দি পাওয়ার স্কয়ার, স্কয়ার ইনটু জিঙ্ক, জিঙ্ক হচ্ছে সলিড। আমরা জানি যে কোনো কিছু যদি ভৌত অবস্থা সলিড থাকে তাহলে তার সক্রিয় ভরটা হচ্ছে 1, তাহলে 1 এর উপরে কি হবে কিউব। আচ্ছা, নিচে হচ্ছে কি বিক্রিয়ক অ্যালুমিনিয়াম সলিড, তাহলে 1 এর স্কয়ার ইনটু কি আছে এখানে জিঙ্ক 2+, অ্যাকুয়াস, তাহলে জিঙ্ক 2+ এর কনসেন্ট্রেশন, তার উপর কি হবে কিউব, শেষ। তারপরে যে ভ্যালুগুলো বসাবো, কারণ এই ভ্যালুটা কত, অ্যালুমিনিয়াম 3+ এটার ভ্যালু হচ্ছে এই যে লেখা আছে 0.2, আর এই জিঙ্ক 2+ এর ভ্যালুটা কত 0.1। এই ভ্যালুগুলো বসাবো, তাহলে কিন্তু আমাদের পুরো ভ্যালুটার অ্যান্সারটা বের হয়ে আসবে। ওকে, আমরা থিমটা শিখলাম। পরের প্রশ্নটা কেন লিখলাম, এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, যে ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2+ হচ্ছে, এটা ছিল সলিড, এটা হয়ে গেছে অ্যাকুয়াস।
এটা হচ্ছে অ্যাকুয়াস ছিল, সেখান থেকে হয়ে গেছে কিন্তু গ্যাস। এখানে কিন্তু এটা একটা টুইস্ট আছে। তাহলে আগে আমি বিক্রিয়াটা লিখি যে ক্যাডমিয়াম থেকে কি হয়, ক্যাডমিয়াম 2+ হয় আর 2টা ইলেকট্রন সে বের হয়ে আসে। অন দি আদার হ্যান্ড H+ হচ্ছে 2টা ইলেকট্রন নেয়, সেখান থেকে সে হাইড্রোজেন গ্যাসে কনভার্ট হয়। তাহলে এখানে টোটাল বিক্রিয়াটা দেখতে কেমন, ক্যাডমিয়াম প্লাস 2H+ ইকুয়ালস টু ক্যাডমিয়াম 2+ আর সাথে H2। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি আমাদের ই সেলের ভ্যালুটা কত হবে, ই নট ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2+ এ কনভার্ট হচ্ছে, প্লাস ই নট H+ থেকে H2 তে কনভার্ট হচ্ছে, মাইনাস RT EF লন কিউ, তাই না? এই কিউ এর জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে সব থেকে বেশি। কিউ এ কি হবে, উপরে হচ্ছে উৎপাদ, এই যে এটা হচ্ছে অ্যাকুয়াস, তাহলে কি হবে CD2+ এর ঘনমাত্রা ইনটু এইটা হচ্ছে গ্যাস। যদি গ্যাস হয় তাহলে সেক্ষেত্রে নিতে হয় চাপ, অর্থাৎ P(H2) আংশিক চাপ। নিচে আসবে কি ক্যাডমিয়াম, এটা সলিড, তাহলে বসবে হচ্ছে 1 ইনটু H+ হচ্ছে অ্যাকুয়াস, তাহলে H+ এর ঘনমাত্রার স্কয়ার স্কয়ার। ওকে, তাহলে এখন কিন্তু প্রত্যেকটা ভ্যালু কিন্তু দেওয়া আছে, দেখো খেয়াল করে। ক্যাডমিয়ামের ঘনমাত্রা দেওয়া আছে 0.2, এই যে এটার ভ্যালুটা হচ্ছে 0.2 প্রশ্ন মতে। H+ এর ভ্যালুটা দেওয়া আছে, সেটা কত 0.2, এই যে 0.2, আচ্ছা এটা হচ্ছে 0.02, সরি এটা হচ্ছে 0.02, এটা হচ্ছে 0.2। এবং দেখো এই যে হাইড্রোজেনের পাশে কিন্তু তার আংশিক চাপটা দেওয়া আছে এই সিস্টেমে, সেটা হচ্ছে কত 0.5, তাহলে এই ভ্যালুটা হবে 0.5। ওকে, তাহলে এই জিনিসটা হচ্ছে মাথায় রেখো। পুরো ভ্যালুটা যদি আমরা সলভ করি, সলভ করলে কিন্তু আমাদের আলটিমেটলি অ্যান্সারটা এখান থেকে বের হয়ে আসবে। তো এখন দেখো আমাদের নান্স থেকে হচ্ছে ডিউতে হচ্ছে 18-19-এর শেষ প্রশ্ন আসছিল, এরপর আর আসা হয়নি। তাহলে এখানে কি বলছে, নিচের কোনটি গ্যালভানিক সেলের বিভবের মানকে হচ্ছে বাড়ায়। তাহলে আমরা সেটা দেখি। এখান থেকে হচ্ছে আমরা গ্যালভানিক সেলে যদি ডেভেলপ করি যে ই সেল ইকুয়ালস টু ই নট সেল মাইনাস RT/EF লন কিউ, উপর হচ্ছে উৎপাদ হচ্ছে এখানে কি জিঙ্ক 2+, আর বিক্রিয়ক হচ্ছে এখানে কপার 2+। এটা হচ্ছে কি আলটিমেটলি তোমরা যদি এই ইকুয়েশনটাকে যে আমার একটু আগে যেভাবে করে দেখাইছি ওইভাবে করে ভাঙালে দেখো যে আলটিমেটলি ইকুয়েশনটা দাঁড়াবে এরকম। ওকে, এখন এটাকে একটু সুন্দর মতো গুছিয়ে এভাবে লিখি যে ই সেল ইকুয়ালস টু ই নট সেল প্লাস RT/EF লন, আমি যেহেতু এখানে প্লাস দিছি তাহলে আমি হর এবং লবকে উল্টাই দিব, উপরে লিখবো হচ্ছে কপার 2+ আর নিচে লিখবো হচ্ছে আমি জিঙ্ক 2+। তো দিলে এখন দেখো তো খেয়াল করে, যদি আমি কপার 2+ এর ভ্যালুটা বাড়াই তাহলে আমার পুরো ভ্যালুটা কি এখান থেকে বাড়বে, তাহলে আমাদের ই সেলের মানটাও কি হবে এখান থেকে বাড়বে। তাহলে দেখো আমি কিন্তু একটা কন্ডিশন পেয়ে গেলাম যে কপার 2+ এর ভ্যালুটা বাড়াইতে হবে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কি হবে বি নাম্বারটা। কিন্তু অন্যগুলো যদি হয়, দেখো জিঙ্ক 2+, যেটা প্রথম অপশনে ছিল, জিঙ্ক 2+ যদি বাড়াই তাহলে এই পুরো ভ্যালুটা কি হয়ে যাবে, কমে যাবে, কারণ তুমি হরের মান বাড়াচ্ছ। হরের মান বাড়ানো মানে পুরো ভ্যালুটা কমে যাওয়া, আর পুরো ভ্যালুটা কমে গেলে ই সেলের মানটা কি কম হবে। হ্যাঁ, তো আর যদি পরেরটা দেখি ইনক্রিজ ইন জিঙ্ক এবং কপার 2+ ইকুয়ালি, না দুইটাকে যদি একই হারে বাড়ায় তাহলে তো লাভ নাই, জিঙ্ক 2+ বাড়লে তো এমনও হচ্ছে কোনো লাভ হবে না, তো এটা তো হবে না। পরেরটা হচ্ছে ইনক্রিজ ইন জিঙ্ক আর ডিক্রিজ ইন কপার, এটা হচ্ছে সব থেকে মানে ডাহা মিথ্যা কথা আর কি, মানে এটা ঠিক উল্টাটাই হচ্ছে সব থেকে কারেক্ট হইতো, যে ইনক্রিজ ইন কপার এন্ড ডিক্রিজ ইন জিঙ্ক, এটা যদি থাকতো অপশন তাহলে আমি এটা দাগাইতাম না, আমি তখন ওইটাকেই দাগাইতাম। অর্থাৎ যদি ধরো এখানে একটা আরেকটা অপশন থাকতো ই নাম্বারে যদি আরেকটা অপশন থাকতো যে ইনক্রিজ ইন কপার এন্ড ডিক্রিজ ইন জিঙ্ক, তখন আমি হচ্ছে এটা হচ্ছে দাগাইতাম অ্যান্সারে। হ্যাঁ, মানে এটা হচ্ছে সব থেকে সুইটেবল, যে এই ভ্যালুটা বাড়বে আর এই ভ্যালুটা যদি কমে তাহলে আলটিমেটলি পুরো ভ্যালুটা হচ্ছে আস্তে আস্তে বাড়বে আর ই সেলের মানও তত বাড়বে। এই আচ্ছা, এরপরে দেখো ডিউতে হচ্ছে অনেক বছর আগে আচ্ছা এরকম একটা প্রশ্ন আসছিল, যেখানে দেখো দেওয়া আছে যে কপারের 2+, যার ঘনমাত্রাটা এখানে দেওয়া আছে, আবার জিঙ্ক 2+ এর ঘনমাত্রাটা এখানে দেওয়া আছে, অর্থাৎ এটাকে নানস্টের ইকুয়েশন দিয়েই সলভ করতে হবে, নরমাল ইকুয়েশনে সলভ করা যাবে না। তাহলে এখন এখানে আমরা কি জানি যে আমাদের ফর্মুলাটা কি ছিল, ই সেল ইকুয়ালস টু, আমরা এত বারবার লিখছি সেলটাকে, যে এখানে আমরা জানি যে জিঙ্ক হচ্ছে জিঙ্ক 2+ এ কনভার্ট হয় আর কপারটা হচ্ছে কপার 2+ থেকে কপারে কনভার্ট হয়, মাইনাস RT/EF লন কিউ। কিউ এর ক্ষেত্রে উপরে আসবে কি উৎপাদ, নিচে আসবে বিক্রিয়ক। উপরে উৎপাদকে এখানে উৎপাদটা হচ্ছে আমাদের
জিঙ্ক 2+, আর বিয়োগটুকটা হচ্ছে এখানে কপার 2+, তাই না? কেন, কিভাবে বুঝলাম? ওই যে আমরা তো জানি যে জিঙ্ক প্লাস কপার 2+ বিক্রিয়া করে কি তৈরি করে, জিঙ্ক 2+ আর কপার, এই যে এইটাই আর কি, এটা ওইখানে বসাইলাম, তাহলে হচ্ছে আমাদের ভ্যালুটা চলে আসলো আর কি। ওকে, তাহলে এখন এখানে যদি ভ্যালুগুলো বসাই, এই ভ্যালুটা কত হবে? দেখো জিঙ্ক 2+ থেকে জিঙ্কের ভ্যালুটা হচ্ছে নেগেটিভ, কিন্তু আমাদের তো বসাতে হবে পজিটিভটা, কারণ জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আমাদের বসাতে হবে, প্রশ্নে দেওয়া আছে উল্টাটা, তাহলে আমি লিখবো 0.76। আর কপার 2+ থেকে কপার, এটা সরাসরি ভাবেই দেওয়া আছে, এটা ভ্যালু কত, 0.34, তাই লিখবো 0.34 মাইনাস আর টি 8.314 এসআই একক। টি এর মানটা যেহেতু প্রশ্নে দেওয়া নেই, না দেওয়া আছে তো, যে সাধারণ অবস্থা, সাধারণ অবস্থা মানে 25°C, তাহলে 298 কেলভিন। ই এর ভ্যালুটা হচ্ছে 2। কেন 2? কারণ আমরা জানি যে জিঙ্ক হচ্ছে 2টা ইলেকট্রন ছাড়বে, কপার হচ্ছে সেই 2টা ইলেকট্রন নিবে, ইনটু লন কিউ, জিঙ্কের ঘনমাত্রা, জিঙ্কের ঘনমাত্রা কত, এই যে দেখো 0.1, আর কপারের ঘনমাত্রা কত, 0.05, তাহলে এটা কাটাকাটি করলে এখানে 2 হয় আর কি, লন 2। তো এখানে যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখবে যে ভ্যালুটা আসবে 1.091, এরকম একটা ভ্যালু আসবে, অর্থাৎ আমরা দাগাইতে পারি আমাদের অ্যান্সারটা হচ্ছে 1.1। ওকে, বাকি একটা 1.1 এর ধারে কাছেও নাই, তো এই জন্য হচ্ছে মোটামুটি বলা যায় যে এই দুইটা ভ্যালুকে যদি আমরা যোগ করে দিই, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসে আর কি, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 1.1। ওকে, আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ম্যাথ নার্সারি ইকুয়েশন দিয়ে হচ্ছে আমরা শেষ করলাম। তো এখানে হচ্ছে মেইনলি যদি আমরা এখন ফোকাস করি যে আমাদের আসলে কোন দুইটা জিনিস হচ্ছে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে আমাদের সিরিজটা, যে সিরিজটা দেখে হচ্ছে আমরা বুঝতে পারবো কোনটা ক্যাথোডে যাবে, কোনটা অ্যানোডে যাবে, কোনটার পাত্রে কোনটাকে রাখা যাবে কি যাবে না, হ্যাঁ, কোনটা স্বতঃস্ফূর্ত কোনটা অস্বতঃস্ফূর্ত, এই সবগুলো জিনিস কিন্তু ওই সিরিজ থেকে চলে আসে। আর আরেকটা পার্ট হচ্ছে কি ম্যাথের পার্ট, যেটা হচ্ছে ই সেল বের করা, ইএম নার্সের ক্ষেত্রে ইএফ, ই সেলের মানটা বের করা, এবং ফ্যারাডের সূত্র দিয়ে হচ্ছে চার্জ বের করা, ভর বের করা, এই সকল ব্যাপারগুলো হচ্ছে বের করা। তাহলে দুইটা সেগমেন্ট আর কি, দুইটা সেগমেন্টের জিনিসটা যদি আমরা একটু প্র্যাকটিস করি বেশি বেশি, তাহলে এই চ্যাপ্টার থেকে যেই প্রশ্নই আসুক না কেন, এখান থেকে মার্কস নিশ্চিত করা অনেক সহজ। ওকে, তো সবার জন্য হচ্ছে দোয়া রইলো, সবাই পড়াশোনা করো, আমার জন্য দোয়া করিও। আর তোমাদের এই কন্টেন্ট গুলো যারা ডেভেলপ করেছে, তোমাদের দীপ্র ভাইয়া, রোজন ভাইয়া, সবাই হচ্ছে অনেক বেশি পরিশ্রম করেছে, তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি আর কি। এবং ক্যামেরার পেছনে হচ্ছে অনেক ভাইয়ার হচ্ছে তোমাদের মেইনটেনেন্স হচ্ছে থাকেন, তো তাদেরকে হচ্ছে সাধুবাদ জানাই। আজকে আমাদের শেষ ক্লাস যেহেতু কেমিস্ট্রির, আবার হয়তো নেক্সট ডে কোনো একটা প্রোগ্রামে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং প্র্যাকটিসের মধ্যেই থাকো, প্র্যাকটিস থেকে বের হইও না, কারণ এইগুলো হচ্ছে তোমাদেরকে আরো বেশি হেল্প করবে অ্যাডমিশনের সময়। দেখবা যে অ্যাডমিশনের টপিক গুলো হচ্ছে খুব সহজেই হচ্ছে বুঝতেছো তখন। ঠিক আছে, আর বেশি বেশি করে প্র্যাকটিস করো, কারণ বেশি প্র্যাকটিস না করলে চিন্তা শক্তি বাড়ে না। আর একটা অ্যাডমিশন টেস্টে আজকের ক্লাসে যা যা দেখাইছি তাইতেই যে হুবহু আসবে ব্যাপারটা এরকম না, বাট আজকের ক্লাসের প্রশ্নগুলোকে চিন্তা করতে পারছো এবং চিন্তা করে যে নতুন কোন একটা প্রশ্ন তুমি সলভ করতে পারছো, ওই জিনিসটা তোমার অ্যাডমিশনে লাগবে আসলে, তাহলেই দেখবে যে তুমি টাইমের মধ্যে সলভ করে দিয়ে আসতে পারতেছো। নাহলে দেখবে যে তোমার কাছে মনে হবে যে অ্যাডমিশন টেস্টে অনেক কম সময় দিয়েছে আমাকে এত কিছু অ্যান্সার করার জন্য। এটা তখনই মনে হবে যখন তোমার প্র্যাকটিসে দুর্বলতা থাকবে, অর্থাৎ তুমি কম প্র্যাকটিস করবে। তো এই জিনিসটা হচ্ছে সবাই একটু ওভারকাম করিও, বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে। যেই যেখানে যা প্রশ্ন পাও সলভ করতে বসে যাবা, নিজে নিজে চিন্তা করবা, না পারলে পরে টিচার, না পারলে পরে হচ্ছে কিউএনএ, না পারলে পরে হচ্ছে নিবিড় ভাই বা দীপ্র ভাই তাদেরকে নক। বাট তোমাকে আগে নিজে থেকে হচ্ছে ফার্স্ট অফ অল অনেক চেষ্টা করতে হবে, কারণ তুমি চিন্তা করতেছো কোন একটা প্রবলেম, যখন আমি এখানে সলভ করি আমি চিন্তা করতেছি, আমার বুদ্ধি বাড়তেছে, তোমার বুদ্ধি না। তো এইভাবে করে হচ্ছে সবসময় মাথায় রাখবে আর কি, যে তুমি চিন্তা করলে তোমারই লাভ। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ ভাইয়া।